আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। স্বাগতম তোমাদের আজকে ভেক্টরের লেকচার 7-এ। তো আজকের ক্লাসে আমি তোমাদের মূলত নদী নৌকার 5টা সৃজনশীল সলভ করে দিব। সো এই নদী নৌকার টপিকটা কিন্তু দুর্দান্ত লেভেলে ইম্পর্টেন্ট, তোমরা জানো অলরেডি। গত 2টা ক্লাসে নদী নৌকার যতগুলো টাইপ আছে সবগুলো টাইপ করানো হয়েছে। তো যারা লেকচার 5 এবং 6 দেখো নাই, 5-6 এর ভিতরে কিন্তু ভাইয়া নদী নৌকার যতগুলো টাইপ ছিল সবগুলো টাইপ নিয়ে আলোচনা করছি। আজকে তোমাদের 5টা সৃজনশীল সলভ করে দিচ্ছি। যে 5টা সৃজনশীল সলভ করার পরে এই চ্যাপ্টারে নদী নৌকা রিলেটেড সৃজনশীল সলভ করতে তোমার আশা করি যে আর কোনো ধরনের সমস্যা হবে না। ঠিক আছে? সো তোমার কাজ হচ্ছে যে এই 5টা সৃজনশীল আমি করে দেওয়ার পরে নদী নৌকার যে অন্যান্য টাইপগুলো আছে তুমি বিভিন্ন স্যারদের বই প্লাস হচ্ছে টেস্ট পেপার সেগুলো থেকে সলভ করে দিবা। এর পরবর্তী ক্লাসে আমরা আপেক্ষিক বেগ নিয়ে কথাবার্তা বলবো এবং আপেক্ষিক বেগ রিলেটেড যে ম্যাথগুলো আছে, যেমন বিশেষ করে বৃষ্টি সাঁতার ম্যাথ, গাড়ির কাজ ভিজবে কি ভিজবে না, বা বৃষ্টি সাঁতার সাথে যদি বায়ু চলে আসে, ওই কনসেপ্টগুলো নিয়ে আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। সো আজকের ক্লাসে এই পর্যন্তই, আমরা শুধুমাত্র 5টা সৃজনশীল করবো আজকের ক্লাসে। সো দেখো, এই রুটিন অনুযায়ী তোমাদের কিন্তু একদম নিয়মিত ক্লাস হচ্ছে। তো টার্গেট করতেছি যে 1 বছর 6 মাসের মধ্যে তোমাদের সিলেবাস শেষ করে দিব। সো এইটা কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যে 1 বছর 6 মাসের মধ্যে যদি তোমার ফুল সিলেবাসটা তুমি শেষ করে ফেলতে পারো, বাকি সময়টা 27 ব্যাচের যারা আছো বাকি সময়টা তোমরা কি করতে পারবা, প্রচুর পরিমাণে টেস্ট পেপার কোশ্চেন সলভ করতে পারবা, রেগুলার একটা করে এক্সাম দিতে পারবা। যদি 1 বছর 6 মাসের মধ্যে তুমি সিলেবাস করতে পারো, আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি যে বোর্ড টপ করবা তুমি। এবং তোমার যে ঢাকা ভার্সিটির স্বপ্ন থাকলে, মেডিকেল, বুয়েট, যার যেখানে স্বপ্ন, সেই স্বপ্ন কিন্তু পূরণ করতে পারবা। 1 বছর 6 মাসের মধ্যে তোমার ফুল সিলেবাস শেষ করে ফেলতে হবে, এরপর রেগুলারলি কিন্তু এক্সাম দিতে হবে। সো এই পুরো কোর্সটা ইউটিউবে আসতেছে। প্লাস তোমরা যদি চাও যে ভাইয়া আপনার সাথে পার্সোনালি যুক্ত হয়ে, প্রাইভেট গ্রুপে যুক্ত হয়ে ওয়েবসাইট থেকে সাজানো গুছানো ক্লাসগুলো এই রুটিন অনুযায়ী নিয়মিত করব, সেটাও করতে পারবা। এবং হচ্ছে ওয়েবসাইট থেকে নিয়মিত পরীক্ষা দিব এবং আপনার সাথে আপনার গাইডলাইন নিয়ে পার্সোনালি আমরা পড়াশোনা করতে চাই। তো এরকম যদি চাও তাহলে তুমি আমার সাথে একটা কোর্সে জয়েন হইতে পারো। তো ওই কোর্সের জয়েন করার জন্য তোমাকে 01901476826 এই নাম্বারে জাস্ট যোগাযোগ করতে হবে। তো এই 3টা সাবজেক্ট 1 বছর 6 মাসের মধ্যে শেষ করতে চাইলে তোমার পুরো 1 বছর 6 মাসের জন্য মাত্র ভাইয়া 2450 টাকা ফি নিচ্ছি। যারা ভাইয়ার ফ্রি ক্লাসগুলো করতেছো করো, কোনো সমস্যা নাই। তোমরা জাস্ট একটুখানি লাইক কমেন্ট করো, শেয়ার করো, যাতে ভাইয়া একটু রিচ পায়। ঠিক আছে? আর যারা চাও যে ভাইয়ের সাথে একটু পার্সোনালি জয়েন করবা, তো খুবই অল্প পরিমাণে একটা অ্যামাউন্ট তোমাদের থেকে নিচ্ছি। যদি তোমাদের মনে হয় যে ভাইয়াকে টাকাটা দিয়ে আমরা ভাইয়ার সাথে পুরো 1 বছর 6 মাসের মধ্যে এই 3টা সাবজেক্ট ক্লিয়ার করে ফেলতে চাই, তারা একটু ফ্রি ক্লাস করো। যদি তুমি এফোর্ড করতে পারো, আমি রিকোয়েস্ট করবো যে এই কোর্সটাতে তোমরা জয়েন করো, তাহলে এই চ্যানেলটা গ্রো করতে আমার অনেক বেশি হেল্প হবে। দেন তোমাদের স্টাডি রিলেটেড কনসেপ্টগুলো বা হচ্ছে তোমার সফটওয়্যার, ওয়েবসাইট, সব কিছু, স্লাইড, ভিডিও কোয়ালিটি সব কিছু ডেভেলপ করতে পারবো। তো আশা করি যাদের সামর্থ্য আছে তারা এই হেল্পটুকু আমার সাথে করবা। দেন তোমাদের পুরো সিলেবাস কিভাবে শেষ করে দিতে হয় সেই দায়িত্বটা আমি নিয়ে নিচ্ছি। এত কম ফিতে তুমি আর কোনো প্ল্যাটফর্মেই পাবা না। তো তুমি নিজেই একটুখানি ঘাটাঘাটি করলে দেখবা। আর ক্লাসগুলো যদি তোমার মনে হয় ভাইয়া কি পড়াবে না পড়াবে, তুমি তো ফ্রি ক্লাসগুলো দেখতেই আসো। তো ফ্রি ক্লাসগুলো দেখো, দেখে যদি মনে হয় তাহলে অবশ্যই আমার সাথে প্রাইভেটলি জয়েন হয়ে যাবা। ঠিক আছে? আর যারা সবসময় ফ্রি পড়তে চাচ্ছ, হ্যাঁ, তারা জাস্ট হচ্ছে একটু নিয়মিত ক্লাসগুলো করে লাইক কমেন্ট করবে অ্যান্ড ফ্রেন্ডদের সাথে একটু শেয়ার করে দিবা। তো এই রিকোয়েস্ট করে আমি ক্লাসটা আজকে শুরু করতেছি। তো আজকে আমাদের এই প্রথম সৃজনশীলটা দেখতেছো। তো এখানে আমি আগে কি কি দেওয়া আছে এই ফরম্যাটটা আমি লিখবো না, যেহেতু সময় সাপেক্ষ। আচ্ছা, এটা ঢাকা বোর্ড 2024 সালে একটা কোয়েশ্চেন। তো সবার আগে তোমার কাজ হচ্ছে দেওয়া আছে লিখে এই ফরম্যাটে কি কি ইনফরমেশন তোমার এই ম্যাথটা করতে লাগবে সেই ইনফরমেশনগুলো এখানে লিখে নিবা। তো যেমন এখানে দেখো, চিত্রে পি বিন্দু থেকে নৌকা চালিয়ে নদীর অপর পারে যাচ্ছে। চিত্রে তমাল, ঠিক আছে? চিত্রে কার কথা বলছে বলো তো? তমালের কথা বলছে। তমাল কি করছে? দেখো, পি বিন্দু থেকে যাত্রা করছে। তাহলে পি বিন্দুটা কোথায়? এই যে এটা হচ্ছে কি আমাদের পি বিন্দু। তো এই পি বিন্দু থেকে যাত্রা শুরু করে তাহলে কোন বরাবর নৌকা চালাইছে? পিএস বরাবর নৌকা চালাইছে। যে পি বিন্দু থেকে যাত্রা শুরু করে নৌকা চালাইছে হচ্ছে পিএস বরাবর। তো পিএস বরাবর নৌকা চালিয়ে সে 5 কিলোমিটার আওয়ার বেগে নৌকা চালাইছে, অপর পারে এম বিন্দুতে পৌঁছেছে। তাহলে এই বরাবর যাত্রা করছে, পৌঁছেছে কোন বিন্দুতে? এই বিন্দুতে পৌঁছেছে। বুঝছো? এই ইনফরমেশনটা তোমাকে বলছে। তো নৌকা চালাইছে কত বেগে? দেখো, 5 কিলোমিটার পার আওয়ার বেগে নৌকা চালাইছে। 5 কিলোমিটার পার আওয়ার বেগে নৌকা চালাইছে। বুঝতে পারছো? এবং তোমাকে আরেকটা ইনফরমেশন বলে দিছে, আরো 2টা ইনফরমেশন। এই যে দেখো, নদীর কি প্রস্থ, এই প্রস্থটা তোমাকে বলে দিচ্ছে হচ্ছে যে এই প্রস্থটা হচ্ছে 2 কিলোমিটার। প্রস্থ মানে কতটুকু বলো?
প্রস্থ মানে কতটুকু, কোন দৈর্ঘ্যটা, এই এতটুকু দৈর্ঘ্যটা, এই যে এখান থেকে শুরু করে এই যে দৈর্ঘ্যটা দেখতে পাচ্ছ, এই দৈর্ঘ্যটা দেওয়া আছে হচ্ছে কত, নদীর 2 কিলোমিটার দেওয়া আছে। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের নদীর প্রস্থ 2 কিলোমিটার। আরো একটা ইনফরমেশন তোমাকে দেওয়া আছে, কি কোন ইনফরমেশন দেখো, এই যে এদিক বরাবর কে যাইতেছে বলতো, এদিক বরাবর যাইতেছে হচ্ছে স্রোত। এই ইনফরমেশনটা বই থেকে পাই যে স্রোতের বেগ 3 কিলোমিটার পার আওয়ার। আমরা বুঝতেই পারতেছি যে স্রোতটা এইদিকে, এবং এই স্রোতের বেগ কত, এই যে 3 কিলোমিটার পার আওয়ার দেওয়া আছে, দেখছো 3 কিলোমিটার পার আওয়ার, 3 কিলোমিটার পার আওয়ার এখানে দেওয়া ছিল, আশা করি তোমরা দেখতে পাও। ওকে, এবং এই স্রোত এবং নৌকার এই মধ্যবর্তী যে কোণটা, মানে স্রোত এবং নৌকার বেগের আর কি, স্রোত এবং নৌকার বেগের মধ্যবর্তী যে কোণটা, সেটা কত দেওয়া আছে বলতো, 100 ডিগ্রি। বুঝছো, স্রোত এবং নৌকার মধ্যবর্তী কোণটা কত দেওয়া আছে, 100 ডিগ্রি। সো আমরা নৌকার বেগ ভিভি ধরছি 5 কিলোমিটার, ভেলোসিটি অফ বোট। তারপর হচ্ছে স্রোতের বেগ ভিটি ধরছে হচ্ছে 3 কিলোমিটার, ভেলোসিটি অফ টাইড মানে হচ্ছে স্রোত। নদীর প্রস্থ ডি, সেটাকে 2 কিলোমিটার ধরে নিচ্ছি। স্রোতের ও নৌকার বেগের মধ্যবর্তী কোণ, সেটাকে আমরা কি ধরে নিচ্ছি, আলফা ইকুয়াল টু 100। ওকে, এবার আমরা ম্যাথের প্রশ্নটার দিকে তাকাই। ঘ নম্বরে আমাদের কি বলছে, গ নম্বরে আমাদের বলছে কিউএম এর দূরত্ব নির্ণয় করতে। কিউএম কোথায় বলো তো, এইটা না কিউএম, আমাদের কিউএম কোথায় বলো, কিউএম হচ্ছে এটা না, এটা কি বলতো, পার বরাবর দূরত্ব। তো এখন এই একটা ম্যাথ কত ভাবে যে করা যায়, ঠিক আছে, তুমি দেখবা যে 10-15 ভাবে করতে পারবা। তুমি যদি কনসেপ্টগুলো ক্লিয়ারলি একটু বুঝো, তো তুমিও হচ্ছে দেখবা যে 10-15টা ভিন্ন ভিন্ন নিয়ম ট্রাই করে সবগুলোতেই এই ম্যাথগুলো করে যাবে। তো আমি তোমাদের প্রেফার করবো যে একদম সহজে সুন্দর করে হয়ে যায় সেভাবে আমরা করবো। তো গত ক্লাসে আমরা শিখছিলাম কিন্তু যে পার বরাবর, মানে প্রত্যেকটার জন্য সূত্র, কমন সূত্র আমরা শিখছিলাম। যেমন টাইম বের করার জন্য সূত্র কি ছিল বলতো, ডি বাই ভিভি সাইন আলফা। তো সেম ভাবে পার বরাবর দূরত্ব বের করার জন্য একটা কমন সূত্র শিখছিলাম আমরা। সেটা আমরা দেখছিলাম যে পার বরাবর স্রোতের বেগই থাকে শুধু। ঠিক আছে, পার বরাবর স্রোতের বেগ থাকে এবং নৌকার বেগের স্রোতের বেগের দিকের উপাংশ থাকে। তার মানে আমরা পার বরাবর সবগুলো বেগের উপাংশ নিয়ে নেই, সেটাকে সময় দিয়ে গুণ করে পার বরাবর অতিক্রান্ত দূরত্ব পেয়ে যাই। তাহলে আমরা এখানে কি বলতে পারি যে কিউএম কি আমাদের বলতো, কিউ পার বরাবর অতিক্রান্ত দূরত্ব কিউএম সমান সমান। আমরা এটা বলতে পারি যে, সুতরাং ওগুলো দেওয়া আছে লিখে, তো আমরা জানি লিখবো, ওগুলো দেওয়া আছে লিখে তারপরে আমরা লিখবো হচ্ছে আমরা জানি, আমরা কি জানি বলতো, আমরা জানি যে পার বরাবর, আমরা জানি হচ্ছে পার বানানে কি, আচ্ছা পার বানানে মনে হয় শূন্য রয়, তারপর একটু দেখে নিও। আমরা জানি পার বরাবর অতিক্রান্ত, পার বরাবর হচ্ছে আমাদের অতিক্রান্ত, পার বরাবর অতিক্রান্ত দূরত্ব। তো পার বরাবর অতিক্রান্ত যে দূরত্বটা আছে, সেই দূরত্বটাকে আমরা কি বলতেছি বলতো, কিউএম। তো আমরা এটা জানি যে কিউএম সমান সমান হবে যে, ফার্স্ট অফ অল হচ্ছে এই যে আমাদের নৌকার বেগের স্রোতের দিকের উপাংশ, তার মানে এটা যদি আমি এক্স অক্ষ ধরি, তাহলে এইটার যদি এক্স অক্ষর উপাংশ হয়, তাহলে কি হবে বলতো, এটা আমি উপাংশ বিভাজিত একটু শিখাইছি। তো এটারে যদি তুমি কি ধরো, এটারে যদি তুমি ভিভি ধরো, তাহলে এটা কি আসবে আমাদের ভিভি কস, এই যে এইটা এই মানে এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণ করে আছে সেটা, তাহলে ভিভি কস এটা কত ডিগ্রি কোণ করে আছে আলফা, প্লাস এবার স্রোতের দিকের উপাংশ, তাহলে ভিটি কস, আমরা তো জানি স্রোতের বেগের উপাংশ, তাহলে অ্যাঙ্গেল কত ডিগ্রি হবে, 0 ডিগ্রি না, কারণ এটা যদি হচ্ছে ভিটি হয়, তো ভিটি এই এক্স অক্ষের সাথেই তো কোণ করে আছে। দেখো এদিক বরাবর স্রোত যাচ্ছে এবং আমরা কোণটাও নিচ্ছি এই যে এক্স অক্ষ বরাবরই, তো সেই ক্ষেত্রে তো ভিটি এই রেখার সাথে কত কোণ করছে, 0। এই জন্য আমরা সবসময় এখানে 0 বসাইতে পারি, এটা কখনোই চেঞ্জ হবে না, এটা 0ই থাকবে, কারণ স্রোত যেদিকে ধরতেছো সেদিক বরাবরই নৌকার বেগের উপাংশ নিচ্ছি। তাহলে স্রোত যেদিক বরাবর সেদিক বরাবরই তো আমরা যদি দিক ধরি, তাহলে কোণ কত, 0 ডিগ্রি, কারণ স্রোতও যাচ্ছে এদিকে, আমরা অক্ষটাও ধরতেছে এদিকে, তাহলে কোণ কত, 0 ডিগ্রি। তাহলে ভিভি কস আলফা আর ভিটি কস 0 ডিগ্রি, এটার সাথে গুণ করতে হবে আমাদের টাইম। এখন টাইমের জন্য সার্বজনীন সূত্র হচ্ছে ডি বাই ভিভি সাইন আলফা। আমরা দেখছি যেভাবেই নৌকা যেভাবেই যাক, টাইম হচ্ছে ডি বাই ভিভি সাইন আলফা। তো আমরা যদি টাইমের এখানে ডি বাই ভিভি সাইন আলফা বসায় দিই, তাহলেই হচ্ছে পার বরাবর দূরত্বের যে কোনো জেনারেল ফর্মুলা আমরা পেয়ে যাই। এই ফর্মুলা ফেলে ম্যাথ করলে কোনো সমস্যা নাই, এক লাইনে ম্যাথ শেষ। তাহলে আমরা এখানে কি লিখবো বলো তো, টি এর জায়গায় লিখবো হচ্ছে ডি বাই ভিভি সাইন আলফা, কারণ সব আমাদের দেওয়া আছে, তো আমরা কেন ইউজ করবো না বলো, এটা সব ইনফরমেশন আমাদের কাছে দেওয়া আছে। তো এখান থেকে দেখো আমরা যদি ভিভি এর কথা চিন্তা করি, ভিভি হচ্ছে আমাদের 5, ভিভি 5 কস এখানে আমাদের কত আসবে 100, ভিভি কস 100 প্লাস হচ্ছে ভিটি কস 0, কেন এখানে 100, আলফার ভ্যালু কত 100, ভিভি এর ভ্যালু কত 5, এখান থেকে ভ্যালুগুলো বসা দিচ্ছি। তো এখানে আমরা ভিটি কেন লিখতেছি বলো, ভিটি এর মান বসাবো, ভিটি এর মান কত 3 cos 0 ডিগ্রি ভ্যালু 1, তারপরও
ম্যাথের খাতিরে এটা আমরা লিখলাম। তো এখানে cos 0 ডিগ্রি ভ্যালু 1, তো যদি আচ্ছা চাই নাও লিখতে পারি cos 0 ডিগ্রি ভ্যালু 1, তো এখানে থাকে শুধুমাত্র 3, তাহলে 5 cos 100 প্লাস cos 0 ডিগ্রি ভ্যালু 1 3, এখানে ইন্টু আর ডি, এই যে নদীর প্রস্থ ডি কত 2 কিলোমিটার না। এখানে একটা জিনিস খেয়াল করো যে এটাও কিলোমিটারে দেওয়া আছে, এটাও কিলোমিটারে দেওয়া আছে, আর এটাও কি কিলোমিটারে দেওয়া আছে, এটা কিলোমিটার পার আওয়ার, এটা হচ্ছে কিলোমিটার। তো সবগুলো একই টাইপের ইউনিটে দেওয়া আছে দেখে এগুলো সবগুলোর আর মিটার পার সেকেন্ডে নেওয়ার দরকার নাই। কারণ কারো যদি মনে হয় যে ভাই আমি মিটার পার সেকেন্ডে নিয়ে ম্যাথ করবো, কোনো সমস্যা নেই। তো সেই ক্ষেত্রে তোমার একটুখানি মানে ঝামেলা হবে আর কি, ইউনিট চেঞ্জ করতে একটু টাইম বেশি লাগবে, টাইম কনজিউমিং হবে। তো আমি সাজেস্ট করি করার দরকার নেই, যেহেতু সবগুলো সেম ইউনিটই আছে, সেগুলো সেম ইউনিট। 5 কিলোমিটার পার আওয়ারে বসাইছি, 3 কিলোমিটার পার আওয়ারে বসাইছি। ডি এখানে 2 কিলোমিটার আছে, নদীর প্রস্থ 2 কিলোমিটার বসাই দিব। ভিবি কত আছে 5, তাহলে 5 সাইন এখানে আমাদের কত আসবে বলো 100, 5 সাইন 100। এখন যদি আমি এটাকে ক্যালকুলেট করি, তো এখন যদি আমি এটাকে ক্যালকুলেট করলে কি আসে দেখো, এখানে ক্যালকুলেট করলে আমরা যদি ক্যালকুলেট করি তাহলে আমরা এখানে পাবো কি 5 cos 100 প্লাস হচ্ছে 3, 5 cos 100 প্লাস হচ্ছে 3, তো এটার সাথে গুণ করতেছি কত বলো, এটার সাথে গুণ করতেছি, উপরে থাকতেছে 2 আর নিচে থাকতেছে 5 sin 100। শেষ। দেখো কত সুন্দর, 0.865, এটা কিসে আছে বলো, কিলোমিটারে আছে, 0.865 কিলোমিটার, 0.865 কিলোমিটার আসছে। এখন কারো যদি চাও যে ভাই আমি মিটারে নিব, তো মিটারে নিলে কিলোমিটার থেকে মিটারে নেওয়ার জন্য কি করবা, গুণ 1000 করে দিবা, গুণ 1000 করে দিলে 865.86 মিটার, ঠিক আছে, 865.86 মিটার, এটাই আমাদের অ্যান্সার। তো আমাদের বলছে কিউ এম এর দূরত্ব নির্ণয় করে, আমরা 865.86 মিটার পেয়ে গেছি, কিউ এর দূরত্ব বের করা শেষ। এরপরে আসি আমরা, কি বলছে আমাদের এখানে দেখো, পিএস বরাবর নৌকা চালিয়ে এম বিদ্যুতে পৌঁছার সময়, তাহলে পিএস বরাবর নৌকা চালাবো কোন বরাবর, এই যে নৌকা চালাবো হচ্ছে পিএস বরাবর নৌকা চালাবো, পৌঁছাবো কোথায়, পৌঁছাবো হচ্ছে এম বিন্দুতে। তো সেটার ক্ষেত্রে আমার যে সময় লাগবে সেই সময় প্লাস কি বলছে পি বিন্দুতে পৌঁছার সময় এবং পি থেকে স্রোতহীন অবস্থা। তো স্রোতহীন অবস্থাটা বোঝানোর জন্য অন্য একটা কালার দিই, তো স্রোতহীন অবস্থা বোঝানোর জন্য ধরো সবুজ কালার। তো এই সেম বেগেই স্রোতহীন অবস্থায়, তাহলে মনে করো এখন কোনো স্রোত থাকবে না, এই যে এই কেজে আমাদের কোনো কি থাকবে না, এই কেজে আমাদের কোনো স্রোত থাকবে না। তো স্রোত যদি না থাকে তাহলে স্রোতহীন অবস্থায় কি বলছে, স্রোতহীন অবস্থায় সরাসরি নৌকা চালিয়ে কিউতে পৌঁছার সময় পার্থক্য নির্ণয় করো। তাহলে এখান থেকে আমরা কি করব, এই যে স্রোত যেহেতু নাই তাহলে আমরা নৌকা চালাবো কিভাবে, সরাসরি নৌকা চালিয়ে যেতে সময়, তার মানে স্রোত থাকা অবস্থায় পিএস বরাবর যাত্রা করে এম বিন্দুতে পৌঁছানোর সময়, আর স্রোত না থাকা অবস্থায় পি থেকে কিউ বিন্দুতে পৌঁছানোর সময়, মানে সরাসরি নৌকা চালিয়ে কিউতে পৌঁছার সময়, এই দুইটা সময়ের পার্থক্য আমাদের বের করতে বলছে। তো আমরা এখন এটাকে দুইটা ক্ষেত্রে ভাগ করে ফেলি। তো আমাদের প্রথম ক্ষেত্র যদি আমরা চিন্তা করি, তাহলে এখানে আমরা প্রথম ক্ষেত্রে এখানে আমরা কি লিখতে পারি বলতো, আমরা লিখতে পারি হচ্ছে প্রথম ক্ষেত্রে। তো প্রথম ক্ষেত্রে চিন্তা করো, প্রথম ক্ষেত্রে এখন দেখো কি দেওয়া আছে সেটা তোমরা নিজ দায়িত্বে লিখে নিবা। তো প্রথমে তো একটা ডেমো দেখাই আসছি কি লিখতে হবে। তো এখানে আমাদের এই যে টি, স্রোতের কি বলতো সময়, তাই না, আমাদের নদী পার হইতে সময়, তো টি ইকুয়াল টু, তো এটাকে আমরা T1 ধরতে পারি যেটা প্রথম ক্ষেত্রে। তাহলে টি বের করার ফর্মুলা কি বলতো, ডি বাই ভিবি সাইন আলফা। সেখানে ডি কত, ডি হচ্ছে আমাদের 2 কিলোমিটার, ঠিক আছে, এখানে ডি হচ্ছে আমাদের 2 কিলোমিটার। দাঁড়াও এখানেই করে ফেলি, এই জিনিসটারে একটুখানি সাইডে নিয়ে সো এই জিনিসটাকে একটুখানি সাইডে নিয়ে সমান ডি হচ্ছে আমাদের 2 কিলোমিটার, আর ভিবি হচ্ছে 5 সাইন 110, সো 110 না 100, 5 সাইন 100, ঠিক আছে, 2/5 সাইন 100। কারণ আমাদের এই যে এখানে পিএস বরাবর যাত্রা করে পিএম বিন্দুতে পৌঁছাইতেছি, তো সেক্ষেত্রে আমাদের এই যে কোণটা কত, এই যে এখানে দেওয়া আছে 100, তাই না, তো এটা আমরা 100 বসাইলাম। তো এখন যদি আমরা এটাকে ক্যালকুলেট করি 2/5 সাইন 100 কত আসে দেখি, আমাদের এটা হচ্ছে গিয়ে ক্যালকুলেট করলে 2/5 সাইন 100, সো 2/5 সাইন 100 কত আসে আমাদের 0.40, এটা আসছে আওয়ারে, কিলোমিটারের ভ্যালু বসেছি না, কিলোমিটার পার আওয়ার, তাহলে এইটা টাইমটা আমাদের আওয়ারে আসছে। আমি চাইলে মিনিটে নিয়ে নিতে পারি, 60 দিয়ে গুণ করে কিসে নিয়ে নেব, মিনিটে, তাহলে 24.37 মিনিট, এই যে 24.37 মিনিট। কারো যদি মনে হয় যে না ভাইয়া মিনিটে নিও না, এভাবেই রাখো। তো এই যে 24 পয়েন্ট কি পাইছি বলো, 37 মিনিট, 24.37 মিনিট পাইলাম আমরা একটা
তাহলে প্রথম ক্ষেত্রে সময় আমরা পেয়ে গেলাম। এবার আমরা কি দ্বিতীয় ক্ষেত্রে বের করব। তো দ্বিতীয় ক্ষেত্রে এখন দ্বিতীয় ক্ষেত্রে একটা জিনিস আছে, তুমি আমাকে বলো যে ভাই এই বরাবর যদি নৌকা সে যায় তাহলে সে কত কোণে যাত্রা করছে, সেই কোণটা কত বলো আমাকে, বলো সেই কোণটা কত। তো সেই কোণটাকে যদি আলফা প্রাইম ধরো তাহলে আলফা প্রাইম কত বলো, 90 ডিগ্রি না? বোঝা যায় যে স্রোতহীন অবস্থায়, যেখানে স্রোত নাই, তাহলে এই বরাবর যে সে কোণটা মানে যে বরাবর যাত্রা করছে তার যাত্রা বিন্দুর কোণটা কত। তাহলে যদি আলফা প্রাইম ধরি সেটা কি 90 ডিগ্রি। আলফা প্রাইম ধরলে সেই কোণটা কত ডিগ্রি বলো, 90 ডিগ্রি। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে যদি আমরা দ্বিতীয় ক্ষেত্রে T2 বের করি তাহলে T2 বের করার ফর্মুলা কি, ডি বাই আমাদের এক ফর্মুলা টাইমের জন্য শুধু একটাই ফর্মুলা, ডি বাই ভিভি সাইন আলফা প্রাইম বসাবো এবার। সো আমি যদি আলফা প্রাইম বসাই তো এখান থেকে দেখো এখানে আমাদের ভ্যালুটা বসানো যাবে। এই জিনিসটা একটু চাপায় নেই প্লাস হচ্ছে ছোট করে নেই। সো এখান থেকে দেখো ডি কত, ডি হচ্ছে আমাদের 2 কিলোমিটার, আর ভিভি হচ্ছে আমাদের 5, আর এখানে আমরা পাবো হচ্ছে সাইন আলফা প্রাইমের ভ্যালু হচ্ছে কত 90 ডিগ্রি। সাইন 90 ডিগ্রির ভ্যালু তোমরা সবাই জানো কত 1। তাহলে এখানে আমরা আলটিমেটলি কি পাবো বলো তো 2/5। এখানে আমরা আলটিমেটলি কি পাবো 2/5। 2/5 করলে তুমি পাবো হচ্ছে 0.4 আওয়ার। এটা যদি তুমি মিনিটে নাও, তাহলে 0.4 ইন্টু 60, তাহলে এখানে কত পাবো বলো তো 24 মিনিট। এখানে পাবো হচ্ছে 24 মিনিট। এখন আমার কাছে চাইছে কি বলতো, পিএস বরাবর নৌকা চালিয়ে এম বিন্দুতে পৌঁছার সময় বের করছি 24.37 মিনিট এম বিন্দুতে পৌঁছার সময়, এবং পি থেকে স্রোতহীন অবস্থায়, এখানে কোনো কি নাই, এই যে নীলকালিটা দিয়ে যখন যাত্রা করছে কোনো স্রোত নেই, তাহলে স্রোতহীন অবস্থায় সরাসরি নৌকা চালিয়ে কিউ বিন্দুতে পৌঁছানোর সময়। তো যেহেতু সময় সবসময় ডি বাই ভিভি সাইন আলফা, তো সরাসরি নৌকা চালাইছে দেখে আলফার ভ্যালু কত 90 ডিগ্রি, তাহলে ডি বাই ভিভি সাইন আলফা প্রাইম, যেটা আমরা কত নিছি 90 ডিগ্রি নিছি, তো আমাদের এখানে আসছে 2/5। তো এখান থেকে পাইলাম 0.4 আওয়ার মানে হচ্ছে 24 মিনিট। এখন পৌঁছানোর সময়ের পার্থক্য বের করতে বলছে। আমাকে কি সময় বের করতে বলছে, আমাকে বলছে ওই দুটা সময়ের পার্থক্য বের করতে। এখন আমি যদি পার্থক্য বের করি তাহলে আমরা এই পার্থক্যটা কত পাবো বলতো, ডেলটি, বা আমরা এখানে চাইলে লিখতে পারি যে পার্থক্য। সুতরাং পার্থক্য এটারে আমরা ডেলটি বলতে পারি। সো ডেলটি এটা হচ্ছে আমাদের কি বলতো T1 মাইনাস কি T2 না, T1 মাইনাস T2। এখন T1 কত বলো, T1 দেখো 24.37 মাইনাস 24, ঠিক আছে 24.37 মাইনাস 24। তো আমরা এটা যদি করি তো 24.37 মাইনাস হচ্ছে 24, তো কত আসতেছে আমাদের, আসতেছে হচ্ছে 0.37 সেকেন্ড। তো এটাকে যদি আমরা 60 দিয়ে গুণ করি তাহলে আমরা কত পাবো বলো, আচ্ছা তো 22.2 সেকেন্ড পেয়েছি আমরা এখানে যদি 60 দিয়ে গুণ করি তাহলে এই যে এখানে পাবো যত পাইছি সেটা আমাদের কি ছিল মিনিট। এটাকে যদি আমরা আবার 60 দিয়ে গুণ করি 22.2 কিসে পাবো, সেকেন্ড। সময়ের পার্থক্য আমরা সেকেন্ডে বের করে ফেললাম। এই হচ্ছে গিয়ে কথা, জাস্ট আমরা এখানে T1 মাইনাস T2 করলাম, তো যত পাইছি সেটার সাথে আবার 60 গুণ করলাম, ওটা মিনিটে ছিল 24.37 মাইনাস 24, এটা আমাদের কি 0.37 আসবে, ওটা মিনিটে 0.37কে যদি আমরা আবার 60 দিয়ে গুণ করি 22.2 সেকেন্ড আসবে। তো আমাদের এই নদীটা আমাদের হচ্ছে যদি সরাসরি স্রোতবিহীন অবস্থায় পার হইতে চাই এবং হচ্ছে স্রোত থাকা অবস্থায় এম বিন্দুতে পৌঁছাই, তাহলে আমাদের সময়ের পার্থক্য হচ্ছে 22.2 সেকেন্ড। সো এইটাই আমার কাছে চাইছিল। তো এইটাই হচ্ছে কি আমাদের অ্যান্সার। তো 1 নম্বর প্রশ্নটা আমরা করে ফেললাম। এবার হচ্ছে আমরা 2 নম্বর প্রশ্নটার দিকে তাকাই। তো 2 নম্বর প্রশ্নটা আমাদের কি বলছে, চিত্রে 4 কিলোমিটার পার আওয়ার বেগে প্রবাহিত স্রোতের নদীতে, তাহলে স্রোতের বেগ দেওয়া আছে। তো আগে আমরা কি দেওয়া আছে সেটা আমরা লিখি এখান থেকে। এই বরাবর দেওয়া আছে হচ্ছে স্রোতের বেগ, কি দেওয়া আছে স্রোতের বেগ, ঠিক আছে। তো এই বরাবর দেওয়া আছে আমাদের স্রোতের বেগ, এটার কালার লাল দিয়ে দেই। সো এই বরাবর দেওয়া আছে আমাদের কি স্রোতের বেগ কত দেওয়া আছে বলো, স্রোতের বেগ দেওয়া আছে হচ্ছে 4 কিলোমিটার পার আওয়ার। তো এই দিক বরাবর আমি এখানে 4 কিলোমিটার পার আওয়ার দিয়ে দিলাম। সো 4 কিলোমিটার পার আওয়ার এটা হচ্ছে আমাদের কি স্রোতের বেগ, ঠিক আছে 4 কিলোমিটার পার আওয়ার এটা হচ্ছে আমাদের স্রোতের বেগ। আর এখানে বলে দিচ্ছে স্রোতের দিক ওই দিকে। তো 4 কিলোমিটার পার আওয়ার বেগে স্রোত যাচ্ছে, বেগে প্রবাহিত স্রোতের নদীতে সোহেল এত কিলোমিটার বেগে এবি বরাবর নৌকা চালানো শুরু করলো। তাহলে সোহেল এবি বরাবর নৌকা চালাইতেছে, কত কিলোমিটার বেগে বলতো 8 কিলোমিটার পার বেগে, 8 কিলোমিটার পার আওয়ার বেগে, ঠিক আছে 8 কিলোমিটার পার আওয়ার বেগে সোহেল এবি বরাবর নৌকা চালানো শুরু করলো। 10 মিনিটে নদীর প্রস্থ
এডি বরাবর ডি বিন্দুতে পৌঁছে, তাহলে আবার এর সময় লাগছে কত বলতো, টি দিয়ে দিয়েছে আমাদের 10 মিনিট। তো পৌঁছাইছে কোন বরাবর সোহেল, পৌঁছাইছে হচ্ছে এই বরাবর, ঠিক আছে। তো এখানে আমাদের টি দিয়ে দিছে, তো এখানে আমরা একটুখানি লিখে রাখি, যেটা দেওয়া আছে সেরকম আমরা এখানে লিখবো। তো এখানে আমাদের টি দেওয়া আছে হচ্ছে গিয়ে 10 মিনিট, আমাদের ভিভি দেওয়া আছে হচ্ছে গিয়ে 8 কিলোমিটার পার আওয়ার, তাই না। আমাদের ভিটি দেওয়া আছে হচ্ছে গিয়ে 4 কিলোমিটার পার আওয়ার, ওকে। সো কিন্তু রোহান এডি বরাবর 10 কিলোমিটার আওয়ার বেগে নৌকা চালানো শুরু করে এসি বরাবর সি বিন্দুতে পৌঁছে, এসি বরাবর। আচ্ছা, এখানে আমাদের সোহেলের কথাই বলছে, তো রোহানের কেস আমরা পরে দেখবো। এখানে আমরা সোহেলের ক্ষেত্রে নৌকার বেগ ও স্রোতের বেগের লব্ধি বেগের মান নির্ণয় কর। তো আমরা শুধুমাত্র এখানে সোহেলেরটাই দেখি, রোহানেরটা পরে দেখবো। তো সোহেলের ক্ষেত্রে নৌকার বেগ ও স্রোতের বেগের লব্ধি, আমাদের নৌকার বেগ দেওয়া আছে হচ্ছে ভিভি, স্রোতের বেগ নৌকার বেগ দেওয়া আছে ভিভি, স্রোতের বেগ ভিটি। এই দুটা লব্ধি বের করতে হলে এদের মধ্যবর্তী কোণ তো লাগবে আমাদের আলফা, কারণ আমরা যদি লব্ধির ফর্মুলা ফেলি, আর এর ফর্মুলা কি ছিল বলো, পি স্কোয়ার প্লাস হচ্ছে কিউ স্কোয়ার প্লাস 2pq কজ আলফা না, 2pq কজ আলফা। এই আলফা কই, আলফা কোথায় দেওয়া আছে, আলফা কোথায় দেওয়া নাই কিন্তু আলফা। তো সবার আগে আমাদের কি করতে হবে, এই আলফা বের করতে হবে, বুঝতে পারছো। এখানে আমাদের কি বের করতে হবে, আলফা সবার আগে বের করতে হবে। আলফা যদি বের করি তাহলে তারপরে হচ্ছে আমরা বাকি কাজ খুব ইজিলি হয়ে যাবে। এখন আলফা বের করার একটা শর্টকাট ফর্মুলা ছিল, আলফা ইকুয়াল টু কজ ইনভার্স ভিটি মাইনাস ভিভি। তো কজ ইনভার্স আমরা এখানে দেখতেছিলাম যে ভিটি মাইনাস ভিটি বাই ভিভি, ঠিক আছে। তো এখানে যদি আমরা বসাই তাহলে আমরা এখানে কজ ইনভার্স আমরা কি পাবো বলো, এখানে ভিটি কত পাবো, ভিটি হচ্ছে কি আমাদের 4 বাই হচ্ছে আমাদের 8। তো এটা করলে দেখবো তুমি 120 ডিগ্রি পেয়ে যাবো, বুঝতে পারছো, 120 ডিগ্রি পেয়ে যাবো। কিন্তু কথা হচ্ছে ভাই, এভাবে করলে কি আমাকে সৃজনশীলে মার্ক দিবে, এভাবে করলে তোমাকে সৃজনশীলে মার্ক দিবে না। তো সেটার জন্য তোমাকে এটা দেখায় নিতে হবে যে এটা কিভাবে আসছে। তো এখানে দেখো যে ওর লব্ধি, ও যাত্রা করছে আলফা কোণে, ঠিক আছে। তো ও যাত্রা করছে কোন কোণে, ও যাত্রা করছে মনে করো আলফা কোণে যাত্রা করছে, কিন্তু ও পৌঁছাইছে কোন কোণে বলতো, পৌঁছাইছে কোন কোণে, এই যে থিটা কোণে পৌঁছাইছে না। তাহলে ওর লব্ধির সাথে উৎপন্ন কোণ কি, থিটা না। তো তাহলে আমরা এই ম্যাথটা শুরু করবো কিভাবে, এটা ধরেই শুরু করবো। এভাবে করলে তোমাকে ফুল মার্ক দিয়ে দিবে। তো আমরা এই যে এইভাবে আমরা লিখবো, আমরা জানি হচ্ছে আমরা কি জানি, আমরা জানি হচ্ছে ট্যান থিটা, যেহেতু লব্ধির সাথে উৎপন্ন কোণ কত, থিটা। তাহলে আমরা ট্যান থিটার ফর্মুলা ফেলবো, ট্যান থিটা যার সাথে কোণ, কার সাথে কোণ বলো, স্রোতের সাথে কোণ না। তাহলে এটা থাকবে ভিটি, থাকবে সিঙ্গেল, প্লাস হচ্ছে এখানে ভিভি এখানে হবে কি কজ আলফা, আর উপরে হবে আমাদের কি ভিভি সাইন আলফা। তো এরপরে আমাদের পরের লাইনে আমরা কি করব, এখানে আমাদের ট্যান থিটা থাকবে, ট্যান থিটা থাকলো। এখানে আমাদের এই যে দেখো ভিভি সাইন আলফা, ভিটি প্লাস ভিভি কজ আলফা। তো এখানে ট্যান থিটার জায়গায় থিটার ভ্যালুটা আমরা বসাই দিই, ট্যান থিটার ভ্যালু কত, 90 ডিগ্রি, ট্যান 90 ডিগ্রি। আর ওই পাশে আমরা যদি ভ্যালুগুলো বসাই তাহলে আমরা বসাইতেও পারি, রাখতেও পারি। তো আমরা এইভাবে রাখি যে ভিভি, এখানে আমরা রাখলাম সাইন আলফা, আর এখানে কি ভিটি প্লাস হচ্ছে ভিভি কজ আলফা, বুঝছো। তো এখান থেকে আমরা tan 90 ডিগ্রি যেহেতু ইনফিনিটি, তাহলে সামথিং বাই 0 আকারে এটা লিখতে পারি। দেখো পুরো ম্যাথটা আমি করে ফেলছি, বাট ক্যামেরাটা ব্যাটারি চার্জ শেষ, বন্ধ হয়ে গেছে, তো এই জন্য আসলে রেকর্ড হয়নি। তো আবার আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি, একটু খেয়াল করো। তো এখানে আমি এই যে এখানে tan 90 ডিগ্রি, এটার জন্য কি লেখা যায় 1/0, আর ওই পাশে যা ছিল তাই লিখছি। লিখার পরে এখানে দেখো আর গুণন করছি, আর গুণন করে 1 এর সাথে ভিটি প্লাস ভিভি কজ আলফা গুণ হইলে ভিটি প্লাস ভিভি কজ আলফা, এই 0 এর সাথে এটা গুণ হইলে এটা 0। আর এখানে tan 90 কি ইনফিনিটি না, তো 1/0 বা যে কোনো কিছু বাই 0 ইনফিনিটিই আসে, বুঝছো। তো এখানে জাস্ট আমরা 1/0 লিখছি হিসাবে সুবিধার্থে। সো 1/0 মানে কি ইনফিনিটি। সো এখন এটার সাথে এটাকে গুণ করলে ভিটি প্লাস ভিভি কজ আলফা হয়, আর এটার সাথে এটাকে আর গুণন করলে 0 আসে। সো এইখান থেকে দেখো এই যে ভিভি কজ আলফা, এই যে ভিভি কজ আলফা ইকুয়াল টু কি আসে, আমাদের মাইনাস ভিটি আসে, ঠিক আছে। তো আলফা ইকুয়াল টু এখান থেকে কি আসে দেখো, এই ভিটি এর নিচে চলে যাবে, তাহলে মাইনাস ভিটি বাই ভিভি, আর এখানে কজ আলফা, তাহলে আলফাটা রাখলে ওই পাশে কজ ইনভার্স মাইনাস ভিটি বাই ভিভি। তো এবার ভিটি এর ভ্যালু 4, ভিভি এর ভ্যালু হচ্ছে 8, বসাইলে তুমি পেয়ে যাবে 120 ডিগ্রি। এখন আমাদের কি বের করতে হবে বলো তো, লব্ধি। প্রশ্ন কি চাইছে, সোহেলের ক্ষেত্রে নৌকার বেগ ও স্রোতের বেগের লব্ধি বেগের মান নির্ণয় করো। তো লব্ধি বেগ বের করবো, লব্ধির সূত্র আমরা লব্ধিকে কি দিয়ে প্রকাশ করছি, আর দিয়ে। তো আর ইকুয়াল টু আমাদের কি ভিভি স্কোয়ার প্লাস ভিটি স্কোয়ার প্লাস 2 ভিভি ভিটি কজ আলফা।
আলফার ভ্যালু কিন্তু অলরেডি আমরা বের করে ফেলছি 120 ডিগ্রি। তো ভিভি এর ভ্যালু হচ্ছে 8 বসায় দিছি, ভিটি এর ভ্যালু হচ্ছে 4 বসায় দিছি, 2 ইন্টু ভিভি ভিটি কস আলফার জায়গায় 120 ডিগ্রি বসায় দিছি। সো এরপরে পুরোটাকে ক্যালকুলেট করে আমাদের চলে আসছে কি 4√3 কিলোমিটার পার আওয়ার। সো আমাদের এটার যে ভেলোসিটি আছে, রেজাল্টেন্ট ভেলোসিটি, সেটা আমাদের কত চলে আসছে 4√3 কিলোমিটার পার আওয়ার চলে আসছে। বুঝতে পারছো? সো সুন্দরভাবে এটা হইলো আমাদের। এরপর হচ্ছে আমরা ঘ নাম্বার ম্যাথটা করি। ঘ নাম্বার বলছে নদীর প্রস্থ এডি ও রোহনের দৈর্ঘ্য বরাবর অতিক্রান্ত দূরত্ব ডিসি সমান হবে কিনা। তো নদীর প্রথমে আমাদের বের করতে হবে প্রস্থ এডি, তারপর হচ্ছে এই যে রোহনের অতিক্রান্ত দূরত্ব ডিসি সমান হবে কিনা। তো দেখো, সো নদীর প্রস্থ বের করার সময় আমাদের কাছে কি কি দেওয়া আছে জানি? কি কি দেওয়া আছে বলো? আমাদের কাছে টাইম দেওয়া আছে। নদীর প্রস্থ রিলেটেড কি সূত্র জানি? তো আমরা একটাই সূত্র জানি, সেটা হচ্ছে কি টি ইকুয়াল টু আমরা জানি হচ্ছে ডি বাই, আমরা জানি ভিবি সাইন আলফা। সো ভিবি সাইন আলফা, সো টি ইকুয়াল টু ডি বাই ভিবি সাইন আলফা, এটা তো আমরা জানি টি ইকুয়াল টু ডি বাই ভিবি আমাদের সাইন আলফা, এটা আমরা জানি টি ইকুয়াল টু ডি বাই ভিবি সাইন আলফা। তো এখানে আমার কাছে দেখো নদীর প্রস্থ এডি ও রোহানের দৈর্ঘ্য বরাবর অতিক্রান্ত দূরত্ব ডিসি। এই যে রোহান যে বরাবর গেছে সেই বরাবর অতিক্রান্ত দূরত্ব যে ডিসি এবং নদীর প্রস্থ এডি, এই দুটা সমান হবে কিনা। দেখো সোহেল ও কিন্তু এবি বরাবর নৌকা চালায় এডি পথে গেছে। সোহেল কোন পথে গেছে বলো তো? এডি পথে গেছে না? তাহলে সোহেল কিন্তু নদীর প্রস্থ বরাবর দূরত্বই অতিক্রম করছে। সোহেলের অতিক্রান্ত দূরত্ব, এই যে এটা কি সোহেলের সময় না, এবং সোহেলের অতিক্রান্ত দূরত্ব কিন্তু নদীর প্রস্থের সমান, কারণ সোহেল কোন বরাবর গেছে? এই যে দেখো এসি কিন্তু নদীর প্রস্থের সমান না, ঠিক আছে? এসি নদীর প্রস্থের সমান না, বাট সোহেল যেই বরাবর গেছে তাহলে সোহেলের অতিক্রান্ত দূরত্বটাই কি নদীর প্রস্থের সমান। তো এখন সোহেলের সময় তো দিয়ে দিচ্ছে 10 মিনিট, তাহলে ডি বাই ডি হচ্ছে আমাদের কি নদীর প্রস্থ। সো সেটা তাহলে সোহেল যেহেতু এই বরাবর গেছে, তাহলে নদীর প্রস্থ আর সোহেলের অতিক্রান্ত দূরত্ব কি সমান না? তাহলে সোহেলের টাইম টি ইকুয়াল টু ডি বাই ভিভি সাইন আলফা। এখন ভিভি তো সোহেলের জন্য এই যে 8 কিলোমিটার পার আওয়ারই আছে, এটা নিয়ে তো আমাদের কোনো ঝামেলা নাই, 8 কিলোমিটার পার আওয়ারই আছে। সোহেলের আমাদের কি টাইম দিয়ে দিছিল 10 মিনিট। তো সোহেল নদী পার হয়েছে এডি বরাবর, তাহলে সোহেল যতটুকু দূরত্ব গেছে সেটা নদীর প্রস্থের সমান। প্রস্থ এদিকে, সোহেল গেছে এদিকে, তাহলে সোহেলের অতিক্রান্ত দূরত্ব প্রস্থের সমান। তো এইটা হিসাব করে আমরা নদীর প্রস্থ ডি বের করে ফেলতে পারি। সো এখান থেকে জাস্ট লিখো যা ইনফরমেশন দেওয়া আছে সেটা আগে বাম পাশে লিখো, দেওয়া আছে এটা। তারপরে এখানে লিখো যে আমরা জানি সোহেলের সময় টি ইকুয়াল টু ডি বাই ভিভি সাইন আলফা। তো এটা সোহেলের ক্ষেত্রে, সো এটা আমরা কি বলতে পারি যে টিএস, ধরো সোহেলের ক্ষেত্রে বোঝানোর জন্য এটা আমরা টিএস লিখতে পারি। তো টিএস ইকুয়াল টু ডি বাই ভিভি সাইন আলফা, যেখানে ডি কি নদীর প্রস্থ। সো এখন আমাদের এটাই দরকার যে নদীর প্রস্থ এডি, তো যেহেতু সোহেল এডি বরাবর গেছে তাহলে এডি হচ্ছে নদীর প্রস্থ আর সোহেলের অতিক্রান্ত দূরত্ব। তো এই এডিকে আমরা কি দিয়ে প্রকাশ করছি? নদীর প্রস্থ ডি, তাহলে এই ডিটাই হচ্ছে কি নদীর প্রস্থ এডি। তাহলে আমরা এখানে কি লিখতে পারি যে ডি ইকুয়াল টু টিএস ভিবি সাইন আলফা। তো শেষ, ডি পেয়ে যাবো আমরা। এখানে টিএস কত বলো? তো দেখো এই যে টিএস, এটা কি সোহেলের সময় না? তো সোহেলের নদী পার হইতে সময় লাগে কত? 10 মিনিট। এখন যেহেতু এখানে ভিবি ভেলোসিটি অফ বোট আমরা কিলোমিটার পার আওয়ারে বসাচ্ছি, তাহলে সময়টাকেও কি ঘন্টায় নিতে হবে। তো এখন 10 মিনিটকে ঘন্টায় নিব কিভাবে বলো? এই যে 10 মিনিটকে যদি আমরা 60 দিয়ে ভাগ করি 0.17। সো এই যে এখন আমরা এখানে সময়ের জায়গায় কত বসাবো বলো তো? 0.17 ইন্টু ভিভি কত? 8 কিলোমিটার পার আওয়ার। তো এখানে আমরা ভিভি এর জায়গায় জাস্ট 8 বসাই দিব, আর সাইন 120 ডিগ্রি, এই যে আলফার ভ্যালু 120 ডিগ্রি গ থেকে পাইছি। তো এগুলো কিন্তু আগে ইনফরমেশন করে লিখে নিবা সাইডে, তোমাদের খাতায় সাইডে লিখে নিবা। দেওয়া আছে সোহেলের নদী পারতের সময় 10 মিনিট, সেটাকে আওয়ারে নিলে 0.17 আওয়ার আসে। তারপরে ভিভি স্রোতের বেগ দেওয়া আছে, নৌকার বেগ, এবং হচ্ছে গ হতে পাই স্রোত এবং নৌকার বেগের মধ্যবর্তী কোণ আলফা 120 ডিগ্রি, এগুলো লিখে নিবা। এগুলো লেখা শেষ করা হইলে এই জিনিসটাকে ক্যালকুলেটারে জাস্ট উঠিয়ে দিবা। সো আমি জাস্ট উঠিয়ে দিচ্ছি। অ্যান্সারের সাথে আমরা গুণ করব হচ্ছে 8 গুণ করব হচ্ছে সাইন 120, ঠিক আছে? তো টোটালি আমাদের আসতেছে কত? আমাদের আসতেছে 1.154 কিলোমিটার। সো এই যে 1.154 কিলোমিটার, এটা আমাদের কি আসতেছে? নদীর প্রস্থ। আমাদের বলছে নদীর প্রস্থ এডি ও রোহানের দৈর্ঘ্য বরাবর অতিক্রান্ত দূরত্ব ডিসি। তো এখন রোহানের দৈর্ঘ্য বরাবর অতিক্রান্ত দূরত্ব যদি হয় ডিসি, হ্যাঁ, সো এই যে দেখো রোহানের দৈর্ঘ্য বরাবর অতিক্রান্ত দূরত্ব মানে নদীর প্রস্থ বরাবর অতিক্রান্ত দূরত্ব, তো এই অতিক্রান্ত দূরত্ব কোনটা? ডিসি। তো এখন আমাদের এই যে ডিসিটা বের করতে হবে। সো ডিসি বের করার ফর্মুলা তো আমরা জানি,
তো ডিরেক্টলি ওই ফর্মুলাটা বসাই দিই। সো এই যে ডিসি ইকুয়াল টু আমাদের কি বলো তো ভিভি কজ আলফা না, ভিভি কজ আলফা প্লাস হচ্ছে ভিটি কজ জিরো। তো কজ জিরো লিখা না লিখা একই কথা, ওকে। আর এখানে আমাদের হচ্ছে টি। তো এখন টি কে আমরা জানি বলো, কিন্তু রোহান এডি বরাবর 10 কিলোমিটার পার আওয়ার বেগে নৌকা চালানো শুরু করে এসি বরাবর সি বিন্দুতে পৌঁছায়। তাহলে যাত্রা শুরু করে কি এডি বরাবর। তো এই যে রোহানের জন্য আলফা কত ডিগ্রি বলো, আলফা প্রাইম যদি বলি, এখানে আমরা একটা আলফা প্রাইম লিখি, তাহলে আলফা প্রাইম রোহানের জন্য কত ডিগ্রি, 90 ডিগ্রি। বুঝছো? কিন্তু এখন আমরা কি বের করতেছি, রোহানের জন্য বের করতেছি। তো রোহানের জন্য ভিভি কত, ভিভি প্রাইম বলি। তো রোহানের জন্য ভিভি প্রাইম আগে ছিল 8 কিলোমিটার। দেখো এটা কার জন্য ছিল, এটা ছিল হচ্ছে আমাদের ওই যে ইয়ের জন্য, সোহেলের জন্য। বাট রোহানের জন্য কিন্তু ইনফরমেশন চেঞ্জ। এটা আমরা বলতে পারি কি ভিভি প্রাইম। তো ভিভি প্রাইম এটা কত দেওয়া আমাদের, 10 দেওয়া, তাই না? এটা আমাদের দেওয়া হচ্ছে 10 কিলোমিটার পার আওয়ার। আমরা এটা দিলাম ভিভি প্রাইম কস আলফা প্রাইম এসি বরাবর যাত্রা করছে না। সো কি বলছে, এসি বরাবর সি বিন্দুতে পৌঁছায়, বাট যাত্রা করে কোন বরাবর বলো, এডি বরাবর যাত্রা করে না। কিন্তু রোহান এডি বরাবর যাত্রা করে, এডি বরাবর যাত্রা করে পৌঁছায় কোন বরাবর, এসি বরাবর। বুঝতে পারছো? এসি বরাবর পৌঁছায়, তাহলে যেই কোণে যাত্রা করে সেটাই তো আলফা। তাহলে ভিভি প্রাইম কজ আলফা প্রাইম প্লাস হচ্ছে এখানে ভিটি কজ জিরো, যেহেতু স্রোত তো চেঞ্জ হয়নি, স্রোত তো ওইদিকেই ছিল, তো ভিটি কজ জিরো। এখন এটা আমরা যদি টি বের করি, তাহলে টি বের করার ফর্মুলা কি বলো, ডি তো অলরেডি আমরা পেয়ে গেছি, ডি কত 1.154। সো ডি তো অলরেডি আমরা পেয়ে গেছি, তাহলে ডি বাই এখানে আমরা কি লিখবো বলো তো, ভিবি প্রাইম সাইন আলফা প্রাইম। এখন জাস্ট এই ভ্যালুগুলো যদি আমি একটু ওখানে বসায় দিই, সো ভিভি প্রাইম হচ্ছে কত 10 কস আলফার ভ্যালু কত 90, 10 কস 90 প্লাস হচ্ছে ভিটি এর জায়গায় ভিটি থাকলো, আর এখানে আমাদের থাকবে কি বলতো ডি এর জায়গায় আছে আমি যেহেতু ভ্যালু বসাইতেছি, সো এখানে ভিটি এর ভ্যালুও বসাই দিই। ভিটি কত, ভিটি হচ্ছে কি আমাদের স্রোতের বেগ কত 4, তো এটা আমাদের থাকলো হচ্ছে 4 ইন্টু ডি হচ্ছে কত 1.154, সো 1.154 ডিভাইডেড বাই ভিভি সাইন আলফা। তো এখানে আমাদের ভিভি সাইন আলফা কোথায়, ভিভি কোথায়, এই যে ভিভি হচ্ছে 10, সাইন আলফা প্রাইম হচ্ছে 10 সাইন 90, 10 সাইন কত 90 ডিগ্রি। সো এটাকে যদি জাস্ট আমরা ক্যালকুলেটারে বসায় দিই, তাহলে আমরা জাস্ট এখানে কি পাইতেছি, এখানে আমরা পাইতেছি 10 কজ 90 ডিগ্রি। সো এখন কজ 90 ডিগ্রি ভ্যালু কত বলো 1, তো এটা 10ই থাকবে, প্লাস এখানে আমাদের কত 4 আসবে। তো আর এখানে আমাদের আসবে হচ্ছে উপরে 1.154 আর নিচে আসবে আমাদের 10 সাইন 90, ঠিক আছে? ওকে, সো ওকে 10 cos 94 প্লাস হচ্ছে 1.154 10 সাইন 90 ইকুয়াল দিলাম আমরা, কত পেয়ে যাচ্ছি বলো 0.461 তো কিলোমিটার, 0.461, তো 0.461 কিলোমিটার। সো এটাকে যদি আমরা মিটারে নেই তাহলে 461 মিটার আসবে, আর এটাকে যদি আমরা মিটারে নেই তাহলে 1154 মিটার আসবে। সো তাইলে আমাকে বলো যে দুইটা কি সেম হবে, নদীর প্রস্থ এডি ও রোহানের দৈর্ঘ্য বরাবর অতিক্রান্ত দূরত্ব ডিসি সমান হবে কিনা, সমান হবে? জিন্দেগিতেও সমান হবে না। তাহলে আমরা দেখলাম যে না, এখানে সমান হবে না। বুঝাতে পারছি? আশা করি বুঝছো। তো চলো এবার আমরা 3 নম্বর প্রশ্নটার দিকে চলে যাই। 3 নম্বর প্রশ্নটা আমাদের কি বলছে, 1 কিলোমিটার প্রস্থ একটি নদীর তীর বরাবর 4 মিটার পার সেকেন্ডে একটি বাস গতিশীল। তো চিত্রটা আমাদের একটু আঁকতে হবে, চিত্রটাকে আমরা একটুখানি এঁকে নিই। সো আমরা চিত্রটা যদি আঁকি, সো এটা হচ্ছে গিয়ে মনে করো আমাদের নদী, ঠিক আছে? সো এই যে এই নদীটার প্রস্থ আমাদের কত বলে দিছে বলো, 1 কিলোমিটার প্রস্থে। এই যে এইটা আমাদের ধরে নাও 1 কিলোমিটার, ঠিক আছে? সো এটা হচ্ছে আমাদের 1 কিলোমিটার, সো 1 কিলোমিটার। সো 1 কিলোমিটার প্রস্থ একটি নদীর তীর বরাবর 4 মিটার পার সেকেন্ড একটি বেগে বাস গতিশীল। তো এখানে এটা মনে করো নদীর তীর, এই তীর বরাবর মনে করো একটা বাস গতিশীল। এই একটা ধরো বাস, এই যে ধরো বাস, এই বাসটা মনে করো তীর বরাবর গতিশীল আছে, অনেক বড় বাস। এত বড় বাস হয়? হ্যাঁ, ছোট করে দিই, ছোট করে দেই, একটু ছোট বাস বানাই।
ছোট বাস, আমাদের ছোট বাস চলে বেঁকে বেঁকে। বাসের কি হয়েছে, বাসের চাক্কা খুলে গেছে। ওকে, এই হচ্ছে কি আমাদের ছোট বাস। ওকে, এবার সুন্দর সুন্দর একটা বাস। তো আমাদের কি বলছে, 1 কিলোমিটার প্রস্থ একটি নদীর তীর বরাবর 4 মিটার পার সেকেন্ড বেগে একটি বাস গতিশীল। এই বাসটা এই দিক বরাবর যাচ্ছে কত, 4 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে। ভালো কথা, এই কিলোমিটার ইনফরমেশনটাকে এই পাশে রাখি। ওকে, তো 4 মিটার পার সেকেন্ড বেগে বাস ওই দিক বরাবর যাচ্ছে। নদীর অপর তীর হতে এক ব্যক্তি, তাহলে এই যে বাস যেই তীরে যাচ্ছে তার অপর তীর হতে এক ব্যক্তি, দ্যাট মিনস এখানে তীর হতে এক ব্যক্তি সোজাসুজি বাসটিকে দেখতে পায়। এই যে তীর হতে দাঁড়ায় সোজাসুজি বাসটাকে দেখতে পেয়ে বাসটি ধরার জন্য স্রোতের সাথে 70 ডিগ্রি কোণে 6 মিটার পার সেকেন্ড বেগে নৌকাযোগে রওনা দিল। তো ওর টার্গেট হচ্ছে, যেহেতু বাস ওদিকে যাচ্ছে তো ওই বাসকে গিয়ে ধরবে। তো ও যাত্রা শুরু করছে কত বেগে, দেখো এই যে 70 ডিগ্রি কোণে ধরে নাও এই বরাবর যাত্রা শুরু করলো। ঠিক আছে, 70 ডিগ্রি কোণে এই বরাবর যাত্রা শুরু করলো। ওর বেগ কত, 6 মিটার পার সেকেন্ড। তাহলে এই যে 6 মিটার পার সেকেন্ড বেগে এইদিকে রওনা দিল। তো এখন বলছে যে নদীতে স্রোতের বেগ, তো এই দিক বরাবর আবার কি আছে, স্রোত আছে। তো স্রোত যেহেতু আছে, স্রোতের একটা বেগ আছে, তো সেই বেগটা কত বলতো, 2 মিটার পার সেকেন্ড বেগ। তো ও যেহেতু এই দিক বরাবর রওনা করছে, স্রোত ওদিকে ওরে এর দিকে ঠেলতেছে, তাহলে জীবনেও ওই দিক বরাবর যাইতে পারবে না। তো ও গিয়ে পৌঁছাবে, মনে করো এই বরাবর এখানে গিয়ে পৌঁছাবে, ধরে নাও। ঠিক আছে, তাহলে এই 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 ভেলোসিটিতে পৌঁছাবে। তাহলে স্রোত ঠেলতেছে এদিকে, নৌকা যাইতে চাইতেছে এদিকে, দুইটা মিলে নৌকা যাবে কোথায়, মাঝ বরাবর। তো এটাই ধরে নাও আমাদের লব্ধি বেগ। এই লব্ধি বেগটাকে আমরা কি দিয়ে প্রকাশ করতেছি, আর। তো এখানে আমাদের প্রশ্নের উপর ডিপেন্ড করবে, বাট ও পৌঁছাইতেছে কোন বরাবর ওইদিকে। তো এখানে এই দুইটার মধ্যবর্তী যে কোণ আলফা, সেই আলফা আবার আমরা একটুখানি কত সেটা লিখে নিই। দেখো কত ডিগ্রি কোণে যাত্রা শুরু করছে বলতো, এই যে আলফা, সেই আলফা ইকুয়াল টু কত ডিগ্রি, 70 ডিগ্রি। 70 ডিগ্রি কোণে যাত্রা শুরু করছে, 70 ডিগ্রি কোণে যাত্রা শুরু করছে, বেগের নৌকা যোগে রওনা দিল। নদীর স্রোতের বেগ হচ্ছে এটা দিয়ে দিয়েছে। তাহলে এখন আমাদের কি চাইছে, নৌকার লব্ধি বেগ। তো এটা তো খুবই পানি ভাত মার্কা প্রশ্ন হয়ে গেল না। কি চাইছে, নৌকার লব্ধি বেগ। তাহলে লব্ধি বেগ কোন বরাবর যাচ্ছে বলো, কি বলছিলাম যে ভাই লব্ধি বেগ এই বরাবর যাচ্ছে, যেটাকে প্রকাশ করতেছে কি দিয়ে, আর দিয়ে। তাহলে আর ইকুয়াল টু কি বলো, এই যে আর ইকুয়াল টু আমাদের কি আসে, রুট আওয়ার হচ্ছে আমাদের ভিভি স্কোয়ার। সো ভিভি স্কোয়ার প্লাস হচ্ছে ভিটি স্কোয়ার প্লাস হচ্ছে 2 ভিভি, তোমরা এগুলো লিখে নিবা কোনটা ভিভি কোনটা ভিটি, এগুলো ধরতেছি 2 ভিভি ভিটি কজ আলফা, 2 ভিভি ভিটি কজ আলফা। এগুলো কিন্তু তোমরা ডেফিনেটলি লিখে নিবা, বুঝছো ভাইয়া, এগুলো সাইডে কিন্তু তোমরা লিখে নিবা, আমি তো জাস্ট তোমাদের করাচ্ছি শর্টকাটে। তো এখানে আমাদের ভিভি কত, ভিভি হচ্ছে 6, তাহলে 6x স্কোয়ার প্লাস হচ্ছে ভিটি কত 2, তাহলে 2 স্কোয়ার প্লাস হচ্ছে 6, আচ্ছা 2 ইন্টু 6 ইন্টু, আচ্ছা 2 ইন্টু আবারও কি 2 ইন্টু 6 বা 6 ইন্টু 2 একই কথা, 2 ইন্টু 6 ইন্টু 2 ইন্টু কস কত ডিগ্রি বলো, কস কত ডিগ্রি, 70 ডিগ্রি না, এই যে আলফা এদের মধ্যে কজ আলফা, কজ হচ্ছে কি আমাদের 70 ডিগ্রি। সো এটাকে যদি আমরা বসায় দিই ডিরেক্টলি আমরা লব্ধিটা পেয়ে যাবো। সো লব্ধিটা আমরা যদি বের করতে চাই তাহলে আমরা পাইতেছি হচ্ছে গিয়ে এখানে 6 স্কোয়ার প্লাস হচ্ছে 2 স্কোয়ার প্লাস হচ্ছে 2 ইন্টু 6 ইন্টু 2, তাহলে 2 ইন্টু 6 ইন্টু 2, এখানে আমরা পাইতেছি কস পাইতেছি কত 70। তো ইকুয়াল দিলাম, তাহলে আমরা কত পাইতেছি 6.94। সো এই যে এখানে আমাদের লব্ধিটা চলে আসতেছে 6.94। এটা কিন্তু মিটার পার সেকেন্ড ইউনিটে ছিল, এটা আমাদের মিটার পার সেকেন্ড, ঠিক আছে। গ নাম্বার প্রশ্নের উত্তর আমরা পেয়ে গেলাম। তো সুতরাং লব্ধি বেগ, সুতরাং আমরা বলতে পারি যে আমাদের এই যে লব্ধি বেগ, সো লব্ধি বেগ সমান হচ্ছে 6.94 মিটার পার সেকেন্ড। বুঝাইতে পারছি কিনা বলো, 6.94 মিটার পার সেকেন্ড, বুঝছো? ওকে, এবার ঘ নাম্বার প্রশ্নটার দিকে তাকাই। তো তার জন্য এই জিনিসটাকে ধরে নিয়ে যাই, এই জিনিসকে ধরে নিতে চাই ও মনুরে। সো নিয়ে যাই, ধরে নিয়ে তারপর হচ্ছে এই জিনিসকে পেস্ট করে দিলাম এখানে। এরপর আমাদের এখানে দুষ্ট লোক আবার দৌড়াদৌড়ি করবে, ওর একটা কপি লক মেরে দিই। ওকে, সো ভাই এখানে আমি কালা কালি দিয়ে করবো, ওখানে আমি লাল কালি দিয়ে করছি, কারণ ম্যাথটা খুবই সহজ ছিল, এই জন্য। এইটারও আমি কালার চাইলে কি করতে পারি, চেঞ্জ করতে পারি। দেখো পাওয়ার, দেখো আমার এই যে দেখো কালা বানাই দিলাম, পাওয়ার দেখছ, পাওয়ার এই হচ্ছে গিয়ে কালা বানাই দিলাম।
শেষ, সুন্দর। এবার আমরা কালো কালি দিয়ে যদি এটাকে করি, তো এখানে আমাকে বলছে লোকটির পক্ষে বাসটিকে ধরা সম্ভব হবে কিনা। সো লোকটির যাচ্ছে কোথায় বলো তো? আচ্ছা ধরে নাও লোকটি এই বিন্দুতে গিয়ে পৌঁছাইলো। লোকটি কি করলো? এই বিন্দুতে গিয়ে পৌঁছাইছে, বুঝো? আর বরাবর মানে এই যে এই বেগে গেছে, কিন্তু পৌঁছাইছে কোন বরাবর? এই বরাবর না। তাহলে প্রথমে আমরা বের করব যে লোকটির এই বরাবর বা কতটুকু দূরত্ব। দেখো এখান থেকে এতটুকু না, লোকটার এই বরাবর অতিক্রান্ত দূরত্ব। সো এখান থেকে এতটুকু যাইতে যে সময় লাগে, সেই সময় সে কি নদীর প্রস্থ বরাবর মানে পার বরাবর এই দূরত্বটা কি করে ফেলে? অতিক্রম করে ফেলে। তাহলে আমরা সবার আগে দেখব যে এই ব্যক্তির নদী পার হতে কত সময় লাগে, বুঝছো? ওই ব্যক্তির নদী পার হতে কত সময় লাগে। তো এরপরে দেখব ওই সময়ে ওই বাসটা কতটুকু দূরত্ব অতিক্রম করে, ঠিক আছে? আচ্ছা আবার একটু সিম্পলিফাই করে বলি। সবার প্রথমে আমরা যেটা বের করব যে নদী পার হতে সময় কত লাগে। তো বের করলাম, নদী পার হওয়ার সময় পাইছি আমরা। এরপরে আমাদের কাজ হচ্ছে যে ওই সময়ে বাসটা এই বরাবর কতটুকু দূরত্ব অতিক্রম করে সেটাও পাইছি। তো ওই ব্যক্তির নদী পার হতে যে সময় লাগবে সেটা পাইছি, ওই সময়ে বাসটা কতটুকু দূরত্ব অতিক্রম করে সেটাও পাইছি। এখন বলো তো, ব্যক্তি নদী পার হওয়া হতে যেই সময় লাগছে ওই সময় কি এই বরাবর গিয়ে এতটুকু দূরত্ব গেছে না? এতটুকু দূরত্ব। তোমার কথা বুঝাইতে পারছি? আবার আমি একটু সিম্পলিফাই করে বলি ভাই, যে ওই ব্যক্তি যখন নদীটা এই বরাবর পার হইল, এই বরাবর পার হইল, তো সে কিন্তু পার বরাবর এই দূরত্বটা অতিক্রম করলো। দেখো সহজ কথা বুঝো। এই ব্যক্তি যখন এই নদীটা পার হইলো, পার বরাবর কোন দূরত্ব অতিক্রম করলো বলো? পার বরাবর এতটুকু দূরত্ব কিন্তু সে অতিক্রম করে ফেলছে। তো ওই একই সময়ে সে কিন্তু নদীটাও পার হয়ে গেছে। তো সবার আগে আমরা বের করব তার নদী পার হতে সময়, ঠিক আছে? তারপর আমরা বের করব যে ওই সময়ে পার বরাবর কতটুকু দূরত্ব অতিক্রম করছে সেটা। তো ওই একই সময়ে ওই ব্যক্তি পার বরাবর যতটুকু দূরত্ব অতিক্রম করছে, ওই একই সময়ে বাসও যদি পার বরাবর অতটুকু দূরত্ব অথবা তার থেকে কম দূরত্ব অতিক্রম করে, তাহলে ওই ব্যক্তি গিয়ে বাসকে ধরতে পারবে, আদারওয়াইজ পারবে না। বুঝাইতে পারছি? আবার একটুখানি সামারি করে বলি। ব্যক্তি এই বরাবর গিয়ে এই বিন্দুতে পৌঁছেছে, এটা তো বুঝছো যে ব্যক্তি এখান থেকে যাত্রা শুরু করছে, লব্ধি বেগে এই বরাবর গিয়ে এখানে পৌঁছেছে, এটা তো বুঝছো। এই বরাবর যাত্রা করলেও স্রোতের বেগ আর নৌকার বেগ মিলে মাঝ বরাবর গিয়ে এই বিন্দুতে লব্ধি বেগে গিয়ে নৌকা ওই পাশে গিয়ে ওই ব্যক্তি পৌঁছাইছে। তো ওই ব্যক্তি মানে এই দূরত্বটা যাইতে এক তো নদী পার হইছে, আর হচ্ছে পার বরাবর কিছু একটা দূরত্ব অতিক্রম করছে। তো সবার আগে আমরা এই নদী পার হতে কি সময় লাগে সেটা বের করব। ওই একই সময়ে ওই ব্যক্তি এখান থেকে এই পর্যন্ত দূরত্ব, এই পার বরাবর এতটুকু দূরত্ব অতিক্রম করে। তো ওই সময়ে বাস কতটুকু দূরত্ব অতিক্রম করে সেটা আমরা দেখব। যে ওই ব্যক্তি যে সময় নদী পার করছে সেই সময় ব্যক্তি এতটুকু দূরত্ব অতিক্রম করছে, ওই একই সময়ে বাস যদি এতটুকু দূরত্ব অতিক্রম করে বা তার চেয়ে কম দূরত্ব অতিক্রম করে, তাহলে কি করতে পারবে? বাস মানে ধরো ওই ব্যক্তি গিয়ে এখানে পৌঁছে গেছে, কিন্তু বাস কম দূরত্ব অতিক্রম করছে, তার মানে বাস আছে এখানে, তারপরে গিয়ে কিন্তু এখানে ধরতে পারবে। তাহলে সবার আগে আমাদের কাজ কি? সবার আগে আমাদের যেটা কাজ সেটা হচ্ছে কি, আমাদের এই যে ওই ব্যক্তির নদী পার হতে সময়, সেই সময়টাকে আমরা বের করে নেব সবার আগে। তো ঠিক আছে, ব্যক্তির নদী পার হতে সময়। তো আমরা লিখি আমরা এখানে ব্যক্তির আগে লিখি ব্যক্তির নদী পার হতে সময়। আমরা লিখবো নদী পার হতে ব্যক্তির যে কি লাগে, সময় লাগে। তো সেই সময়টাকে আমরা ধরে নিতেছি কি, টি। তাহলে টি ইকুয়াল টু আমাদের আসবে হচ্ছে ডি বাই ভিবি সাইন আলফা। টি বাই ভিবি কি সাইন আলফা। সো এটা একটুখানি ছোট করে নেই। তো আমাদের এখানে আসতেছে হচ্ছে টি বাই ভিবি সাইন আলফা। সো এখান থেকে আমরা যদি ক্যালকুলেট করি, সো এখান থেকে দেখো এই যে ডি কত, আমাদের ডি কত বলো? ডি হচ্ছে আমরা 1 কিলোমিটার। তাহলে এটার আমরা যদি 1000 নেই, কারণ মিটার পার সেকেন্ডে দেওয়া আছে, সো আমরা এটারে 1000-এ বসাবো। সো ডি 1 কিলোমিটার 1000 বসাইলাম। ভিবি হচ্ছে আমাদের কত 6, আর সাইন আলফার ভ্যালু আমরা জানি হচ্ছে 70 ডিগ্রি। তো এখান থেকে নদী পার হতে কত সময় লাগে সেটা আমরা পেয়ে যাব। তো আমরা যদি এখানে ক্যালকুলেট করি, তো আমাদের 1000 বাই আমরা এখানে ক্যালকুলেট করি, তো আমরা এখানে উপরে বসাবো হচ্ছে 1000, আর নিচে বসাবো হচ্ছে কত 6 সাইন কত বলো তো, কত 70 ডিগ্রি। 6 সাইন 70 ডিগ্রি কত পাইতেছি? 177.36 সেকেন্ড। 177.36 সেকেন্ড। তো আমরা এখানে পাইতেছি 177.36
সেকেন্ড, এত সেকেন্ড সময় লাগে ওই ব্যক্তির নদীটা পার হতে। ঠিক আছে, সো এই সময়ে পার বরাবর অতিক্রান্ত দূরত্ব। তো আমরা এখন সুতরাং আবার এখন কি বের করব, ব্যক্তির পার বরাবর অতিক্রান্ত দূরত্ব। সুতরাং ব্যক্তির পার বরাবর মানে যেই বরাবর বাস যাইতেছে, তো সেই পার বরাবর অতিক্রান্ত দূরত্ব, যেই বরাবর কি যাবে, বাস যাবে। দ্যাট মিনস এইভাবে নদী পার হইতে গিয়ে এতটুকু তো দূরত্ব অতিক্রম করছে, তো সেই পার বরাবর অতিক্রান্ত দূরত্ব, তো এটাকে আমরা কি ধরে নিতে পারি বলো, এই যে এই দূরত্বটা, এটাকে আমরা কি এক্স ধরে নিতে পারি না? সো ব্যক্তির পার বরাবর অতিক্রান্ত দূরত্বর কথা যদি আমরা চিন্তা করি, সো পার বরাবর অতিক্রান্ত দূরত্ব, সো সেই দূরত্বটা সেটাকে আমরা এক্স দিয়ে প্রকাশ করলে, এক্স ইকুয়াল টু আমরা কি জানি বলো, এক্স ইকুয়াল টু আমরা জানি হচ্ছে ভিবি আমি ডিরেক্টলি ভ্যালু বসাই দিই, এতক্ষণ পর্যন্ত এটাই লিখতেছি, তো আমরা ডিরেক্টলি ভ্যালু বসাই দিই 6 cos আলফা, আলফা হচ্ছে 70 ডিগ্রি প্লাস হচ্ছে 2 cos 0 ডিগ্রি প্লাস হচ্ছে আমরা যে টাইমটা কিন্তু অলরেডি পেয়ে গেছি কত, 177.36। বুঝাইতে পারছি? সো এই ভ্যালুটা যদি আমরা বসাই তাহলে আমরা কি পেয়ে যাব, এক্স পেয়ে যাব না? তো এই ভ্যালুটা আমরা ক্যালকুলেটরে যদি বসাই তাহলে এইটার সাথে এই টাইমের সাথে গুণ হবে 6 cos 70 ইন্টু প্লাস 2 cos 0 মানে কি 0, তাও দিয়েই তোমাদের সুবিধার জন্য 2 cos 0 মানে হচ্ছে 1, তো 2 cos 1 এটা যদি আমরা করি তো ইকুয়াল চাপ দিলে আমাদের 718.69 এটা আসতেছে। তো 718.69 এটা কি মিটারে আসবে, অবভিয়াসলি 718.69 অথবা 70 বলতে পারি আমরা, আচ্ছা 70 বলে দিই যেহেতু ওইখানে 9 এর পরে আরো সংখ্যা আছে, তো 70, তো 718.70 এটা কিসে আসবে, আমাদের সেকেন্ডে আসবে। এটা আমাদের কিসে আসবে, সেকেন্ডে আসবে। তো এটা আমাদের কিসে আসলো বলতো, সেকেন্ড। ওকে, তো আমরা ওই ব্যক্তির পার বরাবর অতিক্রান্ত দূরত্ব পেয়ে গেলাম 718.70 সেকেন্ড। এখন আমরা দেখব বাসের অতিক্রান্ত দূরত্ব, সেটা যদি দেখি এই ব্যক্তির অতিক্রান্ত পার বরাবর অতিক্রান্ত দূরত্ব থেকে কম অথবা সমান, তাহলে ওই ব্যক্তি বাসকে ধরতে পারবে, আদারওয়াইজ বাস আগেই চলে গেছে। বুঝছো? তো দেখো আমরা যদি দেখি, সুতরাং বাসের অতিক্রান্ত দূরত্ব আমরা এখানে কি বের করবো বলতো, বাসের অতিক্রান্ত দূরত্ব। সো দূরত্ব এটার আমরা কি ধরতে পারি বলো, এস ধরতে পারি। তো এস ইকুয়াল টু আমরা কি জানি, বাসের বেগ ইন্টু টাইম। তো বাসের বেগ কত বলো, বাসের বেগ ভি হচ্ছে আমাদের কত, 4 মিটার পার সেকেন্ড। আর যেই সময় ব্যক্তি নদী পার হয়েছে ওই একই সময়ে বাসকে হয় এখানে অথবা এর আগে থাকতে হবে, তাহলে ওই ব্যক্তি বাসকে ধরতে পারবে, আদারওয়াইজ পারবে না। বুঝতে পারছো? যেই সময়ে ব্যক্তি নদী পার হয়েছে ওই একই সময়ে বাসকে হয় এই পয়েন্টে থাকতে হবে, না হয় তার আগে থাকতে হবে। তাহলে আমরা সময় কি, ব্যক্তির নদী পার হওয়ার সময় আর বাসের অতিক্রান্ত দূরত্ব বের করার জন্য তাহলে ব্যক্তির নদী পার হওয়ার সময় যেটা সেটা ব্যবহার করবো। তাহলে 4 × 177.36। সো দেখো আমরা এখানে লিখবো 4 × 177.36। তো এবার ইকুয়াল চাপলাম আমাদের কত আসতেছে বলো তো, 709.44। এখানে আমরা পাইতেছি কত, 709.44। তাহলে দেখো তো কোনটা বড়, ব্যক্তির দূরত্ব বেশি না, তার মানে ব্যক্তি আগে গিয়েই ওখানে কি বসে আছে, আর বাসটা আরো পরে যাবে। তো এই যে বাসটা 9 মিটার পিছনে আছে আর ব্যক্তি 709, মানে ব্যক্তি 18 মিটার চলে গেছে। দ্যাট মিনস বাসটা আছে কোথায়, 9 মিটার পিছনে। ধরে নাও বাসটা আছে এখানে, তাহলে একটু পরে বাসটা 718 মিটার যাবে, গিয়ে ওই ব্যক্তির ওইখানে পৌঁছাবে। তাহলে কি হবে বলো তো, বাসটা ধরতে পারবে। তো সুতরাং আমরা বলবো, সুতরাং এখানে আমরা কি বলবো, এখানে আমরা বলে দেই সুতরাং লোকটির পক্ষে বাসটি ধরা সম্ভব। তাহলে আমরা ধরবো বাসটি ধরা সম্ভব। ঠিক আছে, তো বাসটি ধরা সম্ভব, আমরা বলে দিলাম যে লোকটির পক্ষে বাসটি ধরা কি সম্ভব। ওকে, গেল এটা। এরপরে আমরা 4 নম্বর প্রশ্নটার দিকে তাকাই। তো 4 নম্বর বলছে, চিত্রে স্রোতের নদীতে, ঠিক আছে, চিত্রে স্রোতের নদীতে একজন লোক, মানে স্রোত আছে, ঠিক আছে, স্রোতের নদীতে একজন লোক এক পার হতে অপর পারে যাওয়ার জন্য 4 কিলোমিটার পার আওয়ার বেগে এসি বরাবর নৌকা চালনা শুরু করে সে অপর পারে ডি বিন্দুতে পৌঁছে। বুঝতেছ কি বলছে?
আমি তোমাদের বুঝাই যে কি বলছে। তো বলছে চিত্রে স্রোতের নদীতে একজন লোক এক পার হতে অপর পারে যাওয়ার জন্য 4 কিলোমিটার আওয়ার বেগে এসি বরাবর নৌকা চালানো শুরু করে। এই যে এসি বরাবর সে নৌকা চালায়, কত বেগে চালায় সে নৌকা? 4 কিলোমিটার পার আওয়ার। 4 কিলোমিটার পার আওয়ার, বুঝতে পারছো? 4 কিলোমিটার পার আওয়ার। 4 কিলোমিটার পার আওয়ার বেগে কি করছে সে? নৌকা চালায়। কোন বরাবর? এসি বরাবর। নৌকা চালানো শুরু করে সে অপর পারে ডি বিন্দুতে পৌঁছায়। তো কিন্তু পৌঁছায় কোন বরাবর বলো? এই যে এই বরাবর সে পৌঁছায়, অপর পারে ডি বিন্দুতে পৌঁছে, এখানে গিয়ে সে পৌঁছায়। ওকে, তো বিন্দুতে পৌঁছে, তাহলে এখন আমাদের কি বলছে? বিডি, এই যে বিডিটা 0.5 কিলোমিটার, এই যে আমাদের বিডিটা সেটা কত দেওয়া আছে? 0.5 কিলোমিটার। এই যে এটা কত দেওয়া আছে? 0.5 কিলোমিটার। ঠিক আছে, বিডি ইজ ইকুয়াল টু 0.5 কিলোমিটার। নদীর প্রস্থ এবি সমান সমান কত? আচ্ছা, নদীর প্রস্থ এবি আমাদের বলে দিচ্ছে, কিন্তু কত সেটা বলে নাই। তো আমাদের এখানে নদীর প্রস্থ সেটা এবি আমরা এমনি দেখতে পাচ্ছি। তো নদীর প্রস্থ এবি নির্ণয় করে। এখন তোমার কাছে চাইছে কি? তোমার কাছে চাইছে যে এই যে এবি, এই এবি সমান সমান কত? নদীর প্রস্থটাই চাইছে। সো আমরা নদীর প্রস্থ ধরি। তো আমরা সবার আগে এখানে গ নাম্বার প্রশ্নটা যদি করি, তো এখানে ডেফিনেটলি আমরা গ নাম্বার প্রশ্ন করব। সেটা হচ্ছে কি? ধরি। তো আমরা ধরে নিব যে ধরি নদীর প্রস্থ কি বলো? নদীর প্রস্থ, এই প্রস্থটাকে আমরা কি ধরে নেব? ডি। ওকে, তো এখন আমাদের কি দেওয়া আছে বলো? পার বরাবর দূরত্ব দেওয়া আছে না? কি দেওয়া আছে? পার বরাবর দূরত্ব। আবার দেখো স্রোতের সাথে কত ডিগ্রি কোণে যাত্রা করছিল সেই কোণটাও কিন্তু দিয়ে দিছে 110 ডিগ্রি। দেখা যায় যে এই যে স্রোতের বেগও দিয়ে দিছে 2 কিলোমিটার পার আওয়ার। 2 কিলোমিটার পার আওয়ার। স্রোতের বেগ দিয়ে দিছে 2 কিলোমিটার পার আওয়ার, নৌকার বেগ দিয়ে দিছে 4 কিলোমিটার পার আওয়ার, এবং স্রোতের সাথে কত কোণে যাত্রা করছে সেটাও কিন্তু দিয়ে দিছে। স্রোতের সাথে কত কোণে যাত্রা করছে সেটাও দিয়ে দিছে, এবং পৌঁছাইছে কোন বরাবর? এডি বরাবর, এবং পার বরাবর যে অতিক্রান্ত দূরত্ব বিডি সেটাও দিয়ে দিছে। তো এখানে তো আমরা পার বরাবর অতিক্রান্ত দূরত্বের সূত্রটা ফেললেই শুধু ডিটা আননোন থাকে, তো এখান থেকে আমরা ডিটা বের করে ফেলতে পারি। তো ইনফরমেশন কি আছে ওই পাশে লিখে এখানে ম্যাথ শুরু করো ডিরেক্টলি। সেটা হচ্ছে আমরা জানি ভাই, আমরা কি জানি? দেখো, আমরা জানি পার বরাবর অতিক্রান্ত দূরত্ব। তো ধরে নাও এটারে আমরা বিডি ধরছি, যে বিডি। তো বিডি সমান সমান আমরা কি জানি বলতো? এই যে এটারে আমরা কি ধরবো? ভিভি। সো ভিভি কজ আলফা। আচ্ছা, ভিভি কজ আলফা প্লাস হচ্ছে ভিটি কজ 0। তো কজ 0 দেখা না লেখা একই কথা, বারবার আমি লিখতেছি তোমাদের বোঝার সুবিধা, যেহেতু উপাংশ নিয়ে কাজ করতেছি। তাহলে ভিভি কজ আলফা প্লাস ভিটি কজ 0 ইন্টু হচ্ছে গিয়ে টি, আর টি বের করার ফর্ম হচ্ছে ডি বাই ভিভি সাইন আলফা। তো এই সব কিছুর ভিতরে শুধু অজানা তোমার কি? ডি। ক্যালকুলেট করে ডিটা বের হয়ে যাবে। এখন দেখো বিডি দেওয়া আছে আমাদের 0.5 কিলোমিটার, সব কিন্তু কিলোমিটারে বসাচ্ছি। 0.5 কিলোমিটার, কারণ ভিবি আমাদের এখানে দেওয়া আছে 4 কিলোমিটার পার আওয়ার, আর কজ আলফার ভ্যালু দেওয়া আছে 110 প্লাস হচ্ছে ভিটি আমাদের কত দেওয়া আছে বলো? ভিটি কোথায়? ভিটি ভেলোসিটি অফ ট্রাইস, স্রোতের বেগ কত? 2। তাহলে 2 cos 0 মানে কি 1, তাহলে এখানে আমরা শুধু 2 রাখলাম। ঠিক আছে, তো 4 cos 110 প্লাস 2, আর এখানে আমাদের ডি, আর এখানে আমাদের ভিবি হচ্ছে 4 sin 110। ঠিক আছে, ডি বাই ভিভি হচ্ছে 4, তাহলে 4 sin 110। বুঝতেছো তো? এটা হচ্ছে আমাদের ভিটি, এইটাই হচ্ছে আমাদের কি বলতো? ভিভি। এটা হচ্ছে আমাদের ভিটি। তো এখন আমার লাগবে কি? ডি। এখন দেখো এই জিনিসটা উপরেরটার সাথে গুণ না, আর এই 4 sin 110 এটা তো নিচে। তাহলে আমরা এই জিনিসটাকে এইভাবে সিম্পলিফাই করে লিখতে পারি কিনা বলো তো? ডি ইন্টু 4 cos 110 প্লাস হচ্ছে 2 ইকুয়াল টু হচ্ছে 4 sin 110 ইন্টু 0.5 লেখা যাবে? কোনো সমস্যা আছে বলো? এই জিনিসটা তো এই ডি এর সাথে গুণ, আর এই জিনিসটা তো হচ্ছে নিচে। তাহলে আর গুণন করলে 4 sin 110 এর সাথে আর গুণন করলে এটা নিচে মনে মনে 1 আছে, তো 4 sin 110 এর সাথে চলে যাবে হচ্ছে 0.5, আর এটা নিচে মনে মনে কত? 1 না? তো এটার সাথে ওই উপরেরটার সাথে নিচেরটা গুণ করলে 4 cos 110 প্লাস 2, আর এখানে ডি এর জায়গায় ডি থেকে গেল। তো এখন আমরা এখানে ক্যালকুলেট করে কি পাবো দেখো? ডি, এই যে ডিটা, তাহলে ডি সমান সমান আমরা কি পাইতেছি? 4 sin, তাহলে আমরা এখানে উপরে লিখতে পারি 0.5 ইন্টু 4 sin কত? 110, 4 sin 110
ডিভাইডেড বাই এই পুরো জিনিসটাকে বেশি নিচে পাঠিয়ে দিতে পারি না, 4 cos 110 প্লাস 2। এখানে আমরা 4 cos 110 প্লাস হচ্ছে কত 2। ওকে, তো এখন আমরা এটাকে ক্যালকুলেট করব। সো এখন যদি আমরা এটাকে ক্যালকুলেট করি সো দেখো কি কি উঠাবো আমরা এখানে এখানে উপরে উঠাবো আমরা হচ্ছে 0.5 ইন্টু 4 sin 110 ডিভাইডেড বাই, সো একটা ব্র্যাকেটটা ক্লোজই করে দেই, তো ডিভাইডেড বাই 0.5 ইন্টু 4 sin 110 4 cos 110 প্লাস 2 ইকুয়াল চাপ দিলাম 2.974। তো আমরা এখানে লিখলাম হচ্ছে 2.974 কিলোমিটার। তো যদি মিটারে নেন ভাইয়া তো মিটারে নিলে 1000 দিয়ে গুণ হবে, গুণ 1000, তো কত আসে 2974 এবং 2974.08। তো এখানে আমরা 2974.08 মিটার, তো 2974। তো গেল এটা। এরপর হচ্ছে আমরা প্রশ্ন নাম্বার ঘ করি। সেখানে আমাদের ঘ নাম্বার প্রশ্নে কি বলছে দেখো, যদি আমরা এখানে লিখি যে প্রশ্ন নাম্বার, এটা হচ্ছে আমাদের ঘ। তো ঘ নাম্বার প্রশ্নে কি বলছে, এসি বরাবর নৌকা চালানো শুরু করলে অপর পারে পৌঁছাতে যে সময় লাগে একই বেগে এবি বরাবর নৌকা চালানো শুরু করলে অপর পারে পৌঁছাতে তার চেয়ে কম নাকি বেশি সময় লাগে। তো বলছে যে আমাদের যে আমরা প্রথমে যাব হচ্ছে এসি বরাবর নৌকা চালানো শুরু করলে অপর পারে পৌঁছাতে যে সময় লাগে, তো এই যে অপর পারে পৌঁছাবো সেই জন্য যে সময় লাগবে। তো আমরা এসি বরাবর, সহজ কথা যে এসি বরাবর যাত্রা করব, আলফা ইকুয়ালটা আমাদের কত ডিগ্রি বলো তো, 110 ডিগ্রি। সো এসি বরাবর আমার তো আর কিছুই লাগে না, ডি আমরা অলরেডি বের করে আসছি। তাহলে আমাদের এই যে আমরা যদি এসি বরাবর যাত্রা করি তাহলে সময়, তাহলে এসি বরাবর যাত্রা করলে আমরা যে সময় পাবো, ডি অলরেডি আমাদের আছে, তো ডি বাই ভিভি সাইন আলফা, আলফা আমাদের আছে, তাহলে তো ভিভি আমাদের আছে, তাহলে তো হয়ে গেল। তো এসি বরাবর যাত্রা করলে সময়, তো আমরা এখানে জাস্ট করি, ম্যাথটা শুরু করে দেই, কোনো ঝামেলা নেই ম্যাথে। তো এসি বরাবর নৌকা অপর পারে যেতে যে সময় লাগে, তো এসি বরাবর যাত্রা করলে সময়, তো এসি বরাবর যাত্রা করলে নদী পার হতে যে সময় লাগে, তো নদী পার হওয়ার সময়, তো নদী পার হওয়ার সময়, তো এসি বরাবর যাত্রা করবা, তো নদী পার হওয়ার যে সময় সেটাকে আমরা T1 ধরতে পারি। তো T1 ইকুয়াল টু আমাদের ফর্মুলা হচ্ছে ডি বাই ভিভি সাইন আলফা। তো এখন ডি এর ভ্যালু আমরা তো জানি, ডি এর ভ্যালু কত বলো, 2.974 কিলোমিটার, তো 2.974 কিলোমিটার বাই ভিভি সাইন আলফা, ভিভি কত আমাদের, ভিভি হচ্ছে গিয়ে 4, তাই তো 4 সাইন আলফা হচ্ছে 110 ডিগ্রি, তাহলে 4 সাইন আলফা কত 110 ডিগ্রি। ওকে, সো এখান থেকে তুমি যদি ক্যালকুলেট করো তাহলে 2.974 ডিভাইড বাই 4 সাইন 110, সো 2.974, তো আমরা যদি ক্যালকুলেট করি তাহলে উপরে থাকবে কি 2.974 ডিভাইডেড বাই হচ্ছে আমাদের কত 4 সাইন 110, তো কত আসে 0.79, ঠিক আছে। সো আমরা এখানে লিখতে পারি 0.79 আওয়ার, ঘন্টা, 0.79 ঘন্টা। তো সেম ভাবে এবার আমরা যদি বের করি এবি বরাবর নৌকা চালানো শুরু করলে, এবি বরাবর, এবার কোন বরাবর, এবি বরাবর নৌকা চালানো শুরু করলে অপর পারে পৌঁছাতে তার যে সময় লাগে, এবি বরাবর যদি নৌকা চালায় তাহলে আলফা প্রাইম কত বলো, এটা এই যত কোণে এবি বরাবর যদি নৌকা চালায় আলফা প্রাইম, তো আলফা প্রাইম হচ্ছে গিয়ে 90 ডিগ্রি, স্রোতের সাথে কোণ কত 90 ডিগ্রি, এবং স্রোতের আর কোনো কিছুতে চেঞ্জ নাই, আর কিছু চেঞ্জ আছে নাই, কিন্তু এবি বরাবর নৌকা চালাইতেছে আর কোনো চেঞ্জ নাই, নৌকার বেগটা কোনো কিছু চেঞ্জ করে নেই। তো আমরা এটার জন্য বের করতে পারি কি T2, সেটা একটু লিখে নাও যে এবি বরাবর যাত্রা করলে নদী পার হওয়ার সময়, এটা একটু লিখে নাও, তারপরে লেখা হচ্ছে গিয়ে T2। তো এই যে T2 ইকুয়াল টু আমাদের আবার ফর্মুলা, সেটা ডি তো চেঞ্জ হয়নি, তাহলে ডিও চেঞ্জ হয় নাই, ভিভি চেঞ্জ হয় নাই, সাইন আলফা প্রাইম, আলফাটা হয়ে গেছে আলফা প্রাইম। তো এখানে আমাদের ডি কত 2.97, ডি হচ্ছে কি আমাদের 2.974, আর ভিভি হচ্ছে 4 সাইন 90 ডিগ্রি, 4 সাইন 90। তো এখানে আমরা ক্যালকুলেট করলে যেটা সময় পাবো সেটা জাস্ট এখান থেকে মডিফাই করি, তো এইটা আমাদের জাস্ট কত আসবে, এটা হচ্ছে আমাদের 4 সাইন 90, শেষ 4 সাইন 90, 2.974 ডিভাইড বাই 4 সাইন 90,
তো আমরা কত পাই দেখো, আমরা পাই হচ্ছে 0.7435 আওয়ার, 0.7435 আওয়ার। তো এখন এই দুইটা কম্পারিজন থেকে আমরা কি বলতে পারি বলো? যদি এসি বরাবর নৌকা চালায় তাহলে সময় লাগে 0.79 আওয়ার, যদি এবি বরাবর নৌকা চালায় তাহলে সময় লাগে 0.74 আওয়ার। এখন কোনটা বড়? অবশ্যই 0.79 আওয়ারটা বড়। তাহলে আমরা বলতে পারি যে এসি বরাবর নৌকা চালনা করলে এবি এর চেয়ে সময় বেশি লাগবে, অথবা এবি বরাবর নৌকা চালনা করলে এসি এর চেয়ে সময় কম লাগবে। কেন? কারণ এখানে আমরা দেখতেছি যে T1 ইজ গ্রেটার দেন কি T2। তাহলে এসি বরাবর নৌকা চালনা শুরু করলে অপর পারে পৌঁছতে যে সময় লাগে একই বেগে এবি বরাবর নৌকা চালনা শুরু করলে অপর পারে পৌঁছতে তার চেয়ে কম সময় লাগবে। তো আমরা কি দেখতেছি? যে সময় কম লাগবে। তো আমরা এখানে লিখে দিই যে সময় কি লাগবে বলতো? কম লাগবে। সময় লাগবে হচ্ছে আমাদের কম, তো সময় কম লাগবে। বুঝতে পারছি? আশা করি বুঝছো। তো না বোঝার তো কোনো রিজন নাই, তো সময় কম লাগবে। চলো এবার 5 নাম্বারটা দেখো। 5 নাম্বার বলছে রবীন্দ্রের বাড়ির সামনে 100 মিটার প্রশস্ত 1000 মিটার প্রশস্ত একটি নদী প্রবাহিত। তো বাড়ির সোজাসুজি নদীর ঠিক অপর পারে তার কলেজ। এই চিত্রটা আমরা একটুখানি দ্রুত গতিতে ড্র করে নিই। তো এই হচ্ছে কি আমাদের একটা নদীর পার, মনে করো এই হচ্ছে কি আমাদের একটা নদীর পার। সো এখন কি বলছে আমাদের, আগে এই প্রশ্নটা বুঝবো। তো আমাদের প্রশ্নে বলছে যে রবীন্দ্রের বাড়ির সামনে 1000 মিটার প্রশস্ত একটি নদী প্রবাহিত। এই যে নদীর প্রস্থটা সেটা আমাদের দিয়ে দিছে 1 কিলোমিটার, যেটাকে আমরা বলতে পারি কি বলতো 1000 মিটার। সেই যে নদীর প্রস্থটা এটা হচ্ছে আমাদের 1000 মিটার। 1000 মিটার নদী, একটা প্রশস্ত নদী প্রবাহিত, বাড়ির সোজাসুজি নদীর ঠিক অপর পারে তার কলেজ। তাহলে ধরে নাও এইখানেই তার হচ্ছে গিয়ে কি বলতো কলেজ। সো এটা হচ্ছে গিয়ে তার কলেজটা, বুঝছো? এটা হচ্ছে গিয়ে তার কলেজ। এটা আবার কেমন কলেজ আঁকলেন ভাই? হ্যাঁ, আপনি তো চিত্রের মান সম্মান নষ্ট করে দিলেন। যাও, তোমার জন্য এটা সুন্দর একটা মানে বহুতল ভবনের কলেজ বানাইতেছে ভাই। হইছে আর প্যারা দিস না ভাই, এটাই চিত্র, মাইনানো। এটাই হচ্ছে গিয়ে কি কলেজ। তো এটা হচ্ছে কি কলেজ। তাহলে আমরা কি বলতে পারি দেখো তো, বাড়ির সোজাসুজি নদীর ঠিক অপর পারে তার কলেজ। একদিন সকালে সে ক্লাস শুরু হওয়ার ঠিক 10 মিনিট পূর্বে, তো 10 মিনিট আগে স্রোতের বেগের সাথে 120 ডিগ্রি কোণে 10 কিলোমিটার বেগে একটি 10 কিলোমিটার পার আওয়ার বেগের একটি নৌকায় কলেজের উদ্দেশ্যে রওনা দিল। তাহলে ও রওনাটা দিছে কোথায় বলো? রওনাটা দিছে হচ্ছে গিয়ে স্রোতের বেগের সাথে 120 ডিগ্রি করে। তাহলে ধরে নেই এই দিক বরাবর আমাদের স্রোত যাচ্ছে। তো আমরা ধরে নেই যে ভাই এই দিক বরাবর আমাদের স্রোত যাচ্ছে, এদিক বরাবর স্রোত যাচ্ছে, আর ওই যাত্রা করছে স্রোতের বেগের সাথে। তাহলে স্রোত যেদিকে যাচ্ছে তার বেগের সাথে ও কত ডিগ্রি কোণে যাত্রা করলো? 120 ডিগ্রি কোণে যাত্রা করলো। তাহলে আমি এখানে বলতে পারি যে ভাই আমার যে আলফাটা আছে, এই আলফা সমান হচ্ছে 120 ডিগ্রি। ঠিক আছে, স্রোতের সাথে কত ডিগ্রি কোণে যাত্রা করলো ভাই? 120 ডিগ্রি কোণে যাত্রা করলো। স্রোতের সাথে 120 ডিগ্রি কোণে 10 কিলোমিটার পার আওয়ার বেগে। তাহলে ওদের যে বেগটা সেটাও দেওয়া আছে কত? 10 কিলোমিটার পার আওয়ার। 10 কিলোমিটার পার আওয়ার বেগের একটি নৌকায় কলেজের উদ্দেশ্যে রওনা দিল এবং সোজা অপর পারে গিয়ে কলেজে পৌঁছলো। তো বলেই দিছে যে পৌঁছাইছে কোন বরাবর বলো? সোজা অপর পার বরাবর কিন্তু সে পৌঁছাইছে। এটা হচ্ছে তার এদিক বরাবর তার লব্ধি বেগ এবং তার অতিক্রান্ত দূরত্ব এদিকে, তার মানে নদীর প্রস্থের সমান। শুধুমাত্র সেই এই ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব নদীর প্রস্থের সমান, এটা আমরা আগেই দেখছি। তো এদিক বরাবর পৌঁছাইলো, তো ওই দিক বরাবর এবং সোজা অপর পারে গিয়ে কলেজে পৌঁছালো। ঠিক আছে, তো এখন আমাদের বলছে নদীর পার হতে কলেজের দূরত্ব নগণ্য। আমরা একদম নদীর পার হতে কলেজের দূরত্ব নগণ্য বিবেচনা করলাম। তো উদ্দীপক অনুসারে নদীতে স্রোতের বেগ চাইছে। আমার কাছে চাইছে কি যে এই যে স্রোতের বেগ, তো এটারে আমরা কি ধরছি, ধরো এই যে এটা হচ্ছে আমাদের ভিভি, তো এইটা ভিটি আমাদের দেয় নাই, তো ভিটি কত ওয়াট এটা আমাদের বের করতে হবে। ঠিক আছে, এখন আমরা তো জানি যে যাই হোক এই যে লব্ধি বেগটা কত ডিগ্রি বলো? থিটা। এই যে থিটা ইকুয়াল টু কত ডিগ্রি বলো তো? 90 ডিগ্রি না? কারণ কি বলছে দেখো, আমাদের বলছে 120 ডিগ্রি কোণে 10 কিলোমিটার পার আওয়ার বেগে যাত্রা করে সে সোজা অপর পারে গিয়ে পৌঁছাইলো। দেখো সোজা অপর পারে গিয়ে পৌঁছাইলো, তো তার লব্ধিটা কাজ করছে কোন বরাবর? সোজা পার বরাবর না? তো পার বরাবর যদি লব্ধি কাজ করে তাহলে তার যে লব্ধির যে কোণ, ঠিক আছে, লব্ধির সাথে উৎপন্ন কোণ সেটাই কি লব্ধির কোণ, লব্ধি বেগের কোণ সেটা কি? যেহেতু পার বরাবর লব্ধি ছিল তাহলে থিটা কত ডিগ্রি? 90 ডিগ্রি। এখন আমাদের বের করতে হবে কি বলতো? এখন আমাদের বের করতে হবে স্রোতের বেগ ভিটি। তো আমরা যেটা জানি, তো আমরা এখানে দেখলাম যে আমাদের স্রোতের বেগের সাথে নৌকার বেগের যে মধ্যবর্তী কোণ আলফা
এবং লব্ধি বেগের সাথে কোণ হচ্ছে কি থিটা। আমরা থিটার সূত্র জানি না, আমরা জানি, আমরা কি জানি বলো তো? আমরা জানি হচ্ছে গিয়ে টেন থিটা ইকুয়াল টু হচ্ছে গিয়ে আমাদের যার সাথে কোণ, কার সাথে কোণ? ভিটি এর সাথে কোণ, তাহলে ভিটি সিঙ্গেল প্লাস হচ্ছে কি ভিবি কজ আলফা, আর উপরে হবে কি আমাদের বলতো ভিবি সাইন আলফা, তাই তো? ভিবি সাইন আলফা। এখানে আমরা একটু আগে এই ম্যাথটা করে আসছি, দেখো আমার ভিডিওটা পজ করে তোমরা করে ফেলো। তো টেন থিটা এখানে আমরা কি লিখতে পারবো? টেন 90 ডিগ্রি না, টেন 90 ডিগ্রি, কারণ থিটার ভ্যালু কত? 90 ডিগ্রি। আর এখানে আমাদের ভিটি, তো ভিটি এর মান আমরা জানি না, ভিটির মান এখানে রাখলাম। আর এখানে আমরা ভিবি এর মানও জানি, কিন্তু আপাতত বসাবো না। প্লাস হচ্ছে আমাদের কি বলতো ভিবি কত? কজ আলফা, ভিবি কজ আলফা, আর এখানে আমাদের আসবে কি ভিবি সাইন আলফা। তো এই ক্যালকুলেশন একটু আগে করে আসছি। এখন তুমি এখানে কি বসাবা? 1/∞ বসাবা। তো হ্যান বসায় তুমি আলটিমেটলি লাস্ট লাইনে যেটা পাবা সেটা কি পাবা বলো? এখানে তুমি একটা জিনিস পাবা হচ্ছে কজ আলফা ইকুয়াল টু হচ্ছে মাইনাস ভিটি বাই ভিবি। এই ক্যালকুলেশন করে আসছে, আর করাবো না। সো কজ আলফা ইকুয়াল টু হচ্ছে মাইনাস ভিটি বাই ভিবি। এখন তোমার লাগবে কি? ভিটি। তো তুমি এখানে কি লিখতে পারো? ভিটি ইকুয়াল টু মাইনাস ভিভি কজ আলফা। তো এখান থেকে তুমি কি লিখে যে আর গুণ যদি করো তাহলে এই যে ভিভিটা গুণ হবে, তো এই যে মাইনাসটা ওই পাশে পাঠিয়ে দিলে তুমি এখানে লিখতে পারো যে ভিটি ইকুয়াল টু মাইনাস ভিবি কজ আলফা। সো এখানে তুমি যদি মাইনাসটা থাক, ভিভি এর ভ্যালু কত? ভিভি এর ভ্যালু হচ্ছে 10 টু কজ আলফার ভ্যালু কত? আলফার ভ্যালু হচ্ছে 120 ডিগ্রি, কজ 120 ডিগ্রি। তো এখন তুমি মাইনাস 10 কজ 120 ডিগ্রি বসাও, তাহলে তুমি কি পেয়ে যাবে? দেখো এখানে মাইনাস, আমরা এখানে কি বসাইতেছি? 10 কজ 120, ঠিক আছে, 120। তো এখানে যদি আমি এরপরে যদি আমি এখানে ইকুয়াল চেপে দিই, ইকুয়াল চেপে দিলে কত পেয়ে যাচ্ছি? সমান সমান আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে 5 কি পেয়ে যাচ্ছি? যেহেতু কিলোমিটার পার আওয়ারে বসাইছি, কিলোমিটার পার আওয়ার। ওকে, সো এইটা আমি তোমার একটুখানি বলে রাখি, যদি 120 ডিগ্রি কোণে যাত্রা করে ঠিক বিপরীত বিন্দুতে পৌঁছায়, তাহলে স্রোতের বেগ হয় নৌকার বেগের অর্ধেক, অথবা নৌকার বেগ হয় স্রোতের বেগের দ্বিগুণ। মনে রাখবে এটা। প্রশ্নটা দেখার সাথে সাথে উত্তর আমি বুঝে গেছিলাম, যেখানে যেহেতু আলফা 120 ডিগ্রি এবং হচ্ছে পার বরাবর ঠিক বিপরীত বিন্দুতে পৌঁছাইছে, তাহলে আমাদের স্রোতের বেগ যদি 10 কিলোমিটার পার আওয়ার হয়, নৌকার বেগ যদি 10 কিলোমিটার পার আওয়ার হয়, তাহলে স্রোতের বেগ হবে 5 কিলোমিটার পার আওয়ার। এটা আমি প্রশ্ন দেখার সাথে সাথে বুঝে গেছি। তাহলে তোমরা মনে রাখবা, আলফা যদি 120 ডিগ্রি হয় এবং থিটা যদি 90 ডিগ্রি হয় বা ঠিক অপর বিন্দুতে গিয়ে পৌঁছায়, তাহলে আমাদের যেই স্রোতের বেগ হবে সেটা হবে নৌকার বেগের অর্ধেক, অথবা নৌকার বেগ হবে স্রোতের বেগের দ্বিগুণ। এটা মনে রাখবেন। সো এখানে আমরা গ নাম্বার ম্যাথটা অলরেডি করে ফেলছি, ঠিক আছে। এবার আমরা ঘ নাম্বার ম্যাথটার দিকে তাকাই। তো এইখানে দেখতে পাচ্ছ ঘ নাম্বার ম্যাথ। তো ঘ নাম্বার বলছে রবিন কি যথাসময়ে ক্লাসে উপস্থিত হতে পারবে? তো রবিন করছিল কি বলো তো? রবিন কি করছিল এটা বলো আমাকে। রবিন কি করেছিল তুমি আমাকে এটা বলো। রবিন দেখো যাত্রা শুরু করছিল কখন? ক্লাস শুরু হওয়ার ঠিক 10 মিনিট পূর্বে। তো আমাদের আসলে এখানে কি করতে হবে? এখানে আমাদের বলছে রবিন কি বলছে দেখো, রবিন কি যথাসময়ে ক্লাসে উপস্থিত হতে পারবে? রবিন ক্লাসে উপস্থিত হতে পারবে যদি সে 10 মিনিটের আগে পৌঁছায়, কারণ সে যাত্রা শুরু করছে ক্লাস শুরু 10 মিনিট পূর্বে। তাহলে আলটিমেটলি এখানে আমাদের কি বের করতে বলছে বলো তো? টাইম বের করতে বলছে। এখন তো আমরা তো সব কিছু পাইছি, তো এই কথাটা একটু লিখে নিতে হবে, ঠিক আছে। যে আমাদের এই যে ওর নাম কি বলো? ওর নাম হচ্ছে কি রবিন। তো রবিন যথাসময়ে ক্লাসে উপস্থিত হতে পারবে যদি তার নদী পার হতে 10 মিনিটের কম সময় লাগে। তো ধরে নেই রবিনের নদী পার হতে সময় টি, এটা টি ইকুয়াল টু আমরা জানি ডি বাই ভিবি সাইন আলফা। এটা তো আমরা জানি ডি বাই ভিবি সাইন আলফা। এখন ডি কত দেওয়া? 1000 মিটার। আচ্ছা কিলোমিটারেই বসাই, কারণ ভিবি তো কিলোমিটারে দেওয়া। তাহলে এখানে আমরা কি বসাবো? 1। আর এখানে আমাদের কত আসবে? 10 সাইন কত ডিগ্রি? আলফা কত? 120 ডিগ্রি। তাহলে 1/10 সাইন 120। তো এখানে আমরা যদি ক্যালকুলেট করি 1/10 সাইন 120 কোথায়? ক্যালকুলেটার কোথায়? তো এই যে 1/10 সাইন 120, 1/10 সাইন 120 কত আসতেছে? √13/5। তো আমি যেটাকে এভাবে নিয়ে নেই তাহলে হচ্ছে 0.11। এটা কিসে আসতেছে বলো? তোমার কিসে আসতেছে? আওয়ারে না? তো আমরা এখানে একটু লিখি
0.115 আওয়ার, 0.115 আওয়ার, এখানে আমাদের আসতেছে 0.115 আওয়ার। এইটাকে যদি আমি এবার 60 দিয়ে গুণ করে দিই তাহলে আমাদের কি চলে আসবে, মিনিটে চলে আসবে 4√3 মিনিট, দ্যাট মিনস 6.92 মিনিট। সো এখানে আমাদের আসতেছে হচ্ছে 6.92 মিনিট। বাট ও যাত্রা শুরু করছিল কখন বলো, 10 মিনিট আগে, কিন্তু পৌঁছেছে কখন, 7 মিনিটের আগেই পৌঁছে গেছে। সো রবিন কি যথাসময়ে ক্লাসে উপস্থিত হতে পারবে? তো সুতরাং রবিন, কত সহজ প্রশ্ন দেখো, রবিন যথাসময়ে ক্লাসে উপস্থিত হতে পারবে, রবিন যথাসময়ে ক্লাসে উপস্থিত হতে পারবে। শেষ, এই হচ্ছে গিয়ে আমাদের 5টা সৃজনশীল করলাম। তো তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ক্লাসে। ততক্ষণ পর্যন্ত সবাই যেটা বললাম যে এই অনুযায়ী প্র্যাকটিস করে তারপর হচ্ছে গিয়ে তোমার মানে এই কোয়েশ্চেন 5টা তো প্র্যাকটিস করলে, এরপরে তোমার কাছে টেস্ট পেপার, বই টই যেটাই থাক সেখান থেকে সৃজনশীল প্রশ্নগুলো দেখবা, প্র্যাকটিস করবা, এবং ক্লাসটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে ফ্রেন্ডদেরকে জানাই দিবা যে ভাইয়া 1 বছর 6 মাসের মধ্যে ফুল সিলেবাসটা শেষ করে দিচ্ছে। তো রুটিন অনুযায়ী পরবর্তী ক্লাসে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ, ভালো থাকবে।